ওই শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আজকের এই গল্পটা তোমার জন্য। যদি এক ফোঁটা ভালোবাসা, একটু গল্প আর একটু অনুভব দরকার হয়, তাহলে স্বাগত আমাদের ফাইজার ডায়েরিতে। এখানে ভালোবাসা শুধু বলা হয় না, শোনা যায়। তাই প্রতিনিয়ত নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো ফাইজার ডায়েরি। ধন্যবাদ সবাইকে। আমি রীতি। আজ আমার বিয়ে হয়েছে। বাকি সব নতুন বধূর মতো আমিও আমার বাসর রাতে বসে আছি। কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছে। কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বধূ সেজে বসে আছি। এর আগেও ছিল এরকম একটি রাত, যে কারোর জন্য এইভাবে বসেছিলাম। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটি বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী আয়ান। আমি উঠে সালাম করলাম। সালাম করা লাগবে না, বরং আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমিও সোফায় শুয়ে পড়ি। না না, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় থাকতে পারবো। দেখুন, আমরা দুজনেরই কেউই বিয়েটা মানি না। দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়েটি করার, কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করি। আর আমি এরকম ব্যক্তি না যে নিজে আরামে বিছানায় ঘুমাবো আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দিব। আপনি আমার রেসপন্সিবিলিটি, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আপনি যদি আমায় এতটুকু সম্মান করেন, তবে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম আর বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এবার বলি, আমাদের বিয়েটা কিভাবে হলো, আর আমার স্বামীর ব্যাপারেও। ও সরি, নতুন স্বামী আয়ান চৌধুরী, শহরের অনেক বড় একজন ব্যবসায়ী। আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে। বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে। অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না। আজ আমরা দুইজন এক পবিত্র বন্ধনে আবদ্ধ, কিন্তু এই বন্ধনে কোনো মনের জায়গা নেই। কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারোর নাম আগে থেকেই লেখা। মানে দুজনেরই মন অন্য কারোর মায়ায় জড়িত। অন্য কারোর কাছে আমাদের মন বন্ধক রয়েছে। ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল। বিয়েটা দুজনেই করেছি, কিন্তু এ বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু রয়েছে দায়িত্ব। তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল, উনি আমার দায়িত্ব নেবে আর আমি ওনার পরিবারের আর ওনার ছেলের। হ্যাঁ, ওনার ছেলে আরিয়ান, ওনারা রিয়া আপুর ছেলে। রিয়া আপুকে তাই তো ভাবছেন আয়ানের প্রথম স্ত্রী। তিনি এখন আর এই পৃথিবীতে নেই। 3 বছর আগেই ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছেন। বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম। আর আয়ানও। তারা আমার সিনিয়র ছিল। আয়ানের সাথে কখনো দেখা না হলেও রিয়াপুর সাথে প্রায় দেখা হতো। সরি, দেখা বললে ভুল হবে, ঝগড়া হতো। উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না। এর কারণ ও আছে, আমি অনেক দুষ্টু প্রকৃতির ছিলাম, আর ওনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম, তা উনি শুধু ভাবতেন অবশ্য। আজও হয়তো থাকলে আমার সাথে ঝগড়া করতেন, ওনার স্বামীকে চুরি করেছি বলে অপবাদও দিতেন। কিন্তু ওনার স্বামীর ওপর তো আমার কোনো অধিকারই নেই, কারণ আমি ওনাকে নিজের স্বামীই মানতে পারিনি। বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য আর আরিয়ানের জন্য। আরিয়ান এখন 9 বছরের, ক্লাস 2তে পড়ে। দেখতে একদম তার বাবার মতো, যেমন সুন্দর তেমনই মায়াবী দেখতে, বিশেষ করে তার চোখ দুটি। আয়ানের ভাবি থেকে শুনেছি আয়ানের চোখ নাকি অনেক মায়া, কিন্তু কখনোই তাকাইনি, কারণ এখন আর কারোর মায়ায় পড়তে চাই না। একবার পড়ে অনেক কেঁদেছি, আর কাঁদার ইচ্ছে নেই, আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। থাক, এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলাম সকালে, আলো যখন চোখে এসে পড়ল। উঠে দেখি
আয়ান এখনো ঘুমোচ্ছে, কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে বিঘাত দিচ্ছে। তাই পর্দা বন্ধ করে শাওয়ার নিয়ে আসলাম। এসে রেডি হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে। আরে বৌমা, তুমি এত সকালে কেন? আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই। তা ঠিক আছে, কিন্তু আমাদের নতুন বউ না, কোনো সাজ না, কোনো গয়না না। যাও পরে আসো। ভাবি আসলে আমার সাজা পছন্দ না। জানি, তাই তো গতকাল নিজের বিয়েতেও সাজনি। বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি? তোর দেওরের জন্য কিছুই করতে পারলাম না। থাক মা, বাদ দেন। আর আমাদের নতুন বউ তো এমনিতেই চাঁদের টুকরা, ওর সাজাগুজা লাগবে না। আমি বুঝি সুন্দর না। তুইও খুবই সুন্দর। কিন্তু মা জানো, আমি ছেলে হলে ঠিকই আমার দুই ভাবির প্রেমে পড়তাম। বল, তোর ছোট ভাবির প্রেমে পড়তি? অবশ্য আমিও পড়তাম। আমার যাটা এতই সুন্দর। সবাই হাসাহাসি করতেছি। মা, আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি। আরে না, তুই বস, আমরা সব করব। মা, আমার ভালো লাগে না এমনি বসে থাকলে। কিন্তু প্লিজ মা। আচ্ছা, তাহলে আমি হেল্প করি, আর সাথে অনেক গল্পও করব, কেমন? আচ্ছা। রীতি চা বানালো আর ইশিকাও ভাবির সাথে গল্প করলো। আসলে গল্প করছিল না, শুধু শুনছিল। চা বানানো শেষে নিয়ে আসে। এসে দেখে মা, বাবা আর আয়ানের ভাইয়া আমান বসে আছে। বসে বসে গল্প করছে। রীতি সবাইকে চা দিল। বাহ, অনেক মজা হয়েছে। তোমার মার চার থেকেও মজা হয়েছে। হ্যাঁ, অনেক অনেক ভালো হয়েছে। নিধিকেও একটু চা বানানো শিখে দিই। কি বানাই টেস্টিই বুঝি না। কি এত বড় কথা? কাল থেকে 7 দিন তোমার চা বন্ধ। না না, আমি তো দুষ্টুমি করে বলছি। তুমি তো জানোই আমি চা ছাড়া থাকতে পারি না। আম্মু, আমি তোদের মধ্যে আর কি বলবো। রিমিমা, তুই একটু আয়নের জন্য চা নিয়ে যা তো। জি মা। রীতি গিয়ে দেখে আয়ান রুমে নেই। সে খাটের পাশের ছোট্ট ওয়ার্ড্রোফের উপর চায়ের কাপটি রেখে যেতে নেওয়ার জন্য পিছনে ফিরে দেখে আয়ান একটি তোয়ালা পরে বাথরুম থেকে বের হচ্ছে আর নিচের দিকে তাকিয়ে মাথা তোয়ালা দিয়ে মুছছে। রীতি আয়ানকে দেখে চোখ বন্ধ করে ফেলে। আয়ান তোয়ালাটি সোফার উপর ফেলে উপরে তাকিয়ে রীতিকে দেখে অবাক হয়ে যায়। সরি, আসলে আমি জানতাম না যে আপনি বাথরুমে। সাথে সাথে দৌড় দিতে নেয়। চোখ বন্ধ থাকায় কিছু দেখে না, তাই খাটের কোণায় সাথে পা লেগে পড়ে যেতে নেয়। আয়ান তাকে ধরতে গিয়ে দুজনেই খাটের উপর পড়ে যায়। আয়ানের চোখ রীতির চোখে পড়ে আর রীতি চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আপনি যদি একটু উঠতেন। আয়ান রীতির কথায় কিছুটা লজ্জা পায় আর রীতির উপর থেকে উঠে যায়। রীতি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে সোজা কিচেনে আসলাম। রুম থেকে দৌড়ে বের হওয়ার কারণে হাঁপিয়ে উঠেছি। আমায় দেখে ভাবি আর ইশিকা মিটিমিটি হাসছে। কিছু বুঝে উঠতে পারলাম না। সরি ভাবি। সরি কেন? আসলে আমি ভাইয়ের কাছে কাজে গিয়েছিলাম, তখন দেখি আসলে আমার দেখার কোনো মতলব ছিল না, কিন্তু চোখে পড়ে গেল। বুঝতে বাকি রইল না তারা কি জন্য হাসছে। অনেকটা লজ্জা পেলাম। কথা ঘোরানোর জন্য জিজ্ঞাসা করলাম, ভাবি, আরিয়ান আর নিশান উঠেছে? না, তারা এখনো ঘুমাচ্ছে। ভাবি, আমি ভাবছিলাম ওরা উঠলে ওদের পছন্দের কিছু বানিয়ে দিই। আজ আমার প্রথম দিন তো, তাই। ভালো ভেবেছো, ওদের দুজনেরই কোকোনাট মিল্কশেক খুব পছন্দ। আচ্ছা ভাবি, থ্যাংক ইউ। হঠাৎ মা কিচেনে এসে বলে, রীতিমা, এলাকার কিছু মহিলা আসছে নতুন বউ দেখার জন্য। মা, মাথায় ঘোমটা দিয়ে আমার সাথে আসো। জি মা। মা, আমিও আসি। তুই নাস্তা বানাতে তোর বড় ভাবের হেল্প কর, শুধু রীতি গেলেই হবে।
আচ্ছা। মা সবার সামনে আমায় নিয়ে গেল। সবার মন্তব্য, বাহ, মেয়ে তো চাঁদের টুকরো। তাই বলি, ডিভোর্সি মেয়েকে কেন বিয়ে করালেন? হ্যাঁ, তা ঠিক, কিন্তু আয়ান যে প্রতিষ্ঠিত আর হ্যান্ডসাম, ওর জন্য অবিবাহিত কোনো মেয়েকেও তো পেতেন। ডিভোর্সি মেয়ে খোঁজ খবর নিয়েছেন তো ভালো করে? দেখুন, আমাদের নতুন বউ দেখতে আসছেন, তা দেখে চলে যান। এমন কোনো কথা বলবেন না দয়া করে। মা তাদের থামতে বলল। তা দেখে খুব খুশি লাগলো, কারণ সবাই আশেপাশের মানুষের কথা শুনেই একটা পরিবার ভেঙে দেয়। কারণ আমার প্রথম বিয়ে ভাঙার অন্যতম কারণ ছিল এটাই। মা থামালেও কেউ তার কথা শুনছে না, সবাই কিছু না কিছু বলেই যাচ্ছে। গত 3টি বছর ধরে একই খোঁটা শুনতে শুনতেও অভ্যাস হয়নি। আজও শুনলে মনে খুব কষ্ট হয়, কিন্তু চোখের পানিকে আটকে রাখতে হয়। অন্য কিছু জল বলল, আপনি আমায় বলতেন, আয়নের জন্য মেয়ের লাইন দাঁড় করাতাম। মেয়ে শুধু ডিভোর্সি হলে বুঝতাম, কিন্তু মেয়ে তো। কিছু বলার আগেই আয়ান এসে তাদের থামিয়ে বলল, আপনাদের আমার চিন্তা করার তো এত দরকার নেই। আর আপনারা যে রীতিকে এসব বলছেন, চিন্তা করে দেখুন, এইসব আপনাদের বা আপনাদের সন্তানদেরকেও বললে আপনাদের কাছেও কেমন লাগবে। আর হ্যাঁ, এইসব ভাগ্যের খেলা, তাই আপনারা ভাগ্যকে নিয়ে পরিহাস না করে নিজের সংসারে খেয়াল দেন। আল্লাহই জানে আপনাদের ভাগ্য কখন আপনাদের সাথে খেলা খেলে বসে। সবাই কিছু না বলে চলে গেল। আমি আয়ানের দিকে তাকালাম, সে আমার দিকে একটা মুচকি হাসি দিল। ওনার হাসিটা এই প্রথম খেয়াল করলাম, খুব সুন্দর। ভাবি আজ উনি যেভাবে আমার সম্মান রক্ষা করলেন, তেমনি যদি 3 বছর আগে অন্য কেউ রক্ষা করতো, তাহলে হয়তো আমাদের জীবনটা আলাদা থাকতো। মা, আমি অফিসে গেলাম। সে কি, কাল তো তোর বিয়ে হলো, আর আজ অফিসে যাবি? মা, আমার জন্য কাজ অনেক ইম্পর্ট্যান্ট, তুমি তো জানোই। কি এরকম ইম্পর্টেন্ট কাজ? তোর ভাই তো গেল না, আর তুই? এই, কই যাচ্ছিস? শর্ট। আয়ান মার কথা না শুনেই চলে গেল। আমি কিচেনে গিয়ে ভাবির কাছ থেকে জানতে পারি নিশান আর আরিয়ান উঠে গেছে, তাই ওদের জন্য নাস্তা আর মিল্কশেক নিয়ে গেলাম। নিশান আর আরিয়ান একসাথেই খেলছিল। আমি যাওয়ার সাথে সাথে নিশান দরজার কাছে এসে আমায় জড়িয়ে ধরলো। চাচি, কেমন আছো? জানো, কাল আমি তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু মা দেয়নি। আচ্ছা, কেন দেখতে করতে? এমনি, তুমি দেখতে খুব সুন্দর তো, তাই। ওর কথা শুনে না হেসে পারলাম না। এই নাও, তোমার আর আরিয়ানের জন্য নাস্তা এনেছি। আমারটা দাও, আমি টিভি দেখতে দেখতে খাবো। আর আরিয়ান পড়া ছাড়া কিছু করতে পারে না, তাই তুমি ওকে এখানেই দাও। নিশানোর নাস্তা নিয়ে চলে গেল, আর আমি আরিয়ানের কাছে গেলাম। নাও বাবা, তোমার নাস্তা। আরিয়ান খাবার নিল। আপনি এখন যান, আমি খাবার খেয়ে নিব। আমার সমস্যা নেই, তুমি খাও। আসলে আমার কারো সামনে খেতে লজ্জা লাগে। ও আচ্ছা, তাইলে আমি যাই। রাতে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন আয়ানের আওয়াজ শুনে বাইরে আসলাম। এসবের মানে কি? জি। কিছু বোঝো না, তাই না? লজ্জা করে না এত ছোট বাচ্চার সাথে এরকম করে? জি, আমি কিছু বুঝছি না। তুমি সারাদিন আমার ছেলেকে খাবার দাওনি? মানে? সকালে, দুপুরে আর রাতের সবার সামনে খাবার নিয়ে গেছো ওর জন্য বলে, আর সব খাবার ডাস্টবিনে ফেলে দিচ্ছ। আর মিথ্যা বলবে না, আমি অফিস থেকে এসে সোজা আরিয়ানের রুমে গিয়ে ওকে খাবারের কথা জিজ্ঞেস করলে ও বলল খেয়েছে। তারপর দেখি সব খাবার ডাস্টবিনে। তারপর ওকে অনেক জিজ্ঞাসা করার পর বলে দেয় এইসব তুমি করেছো। আরে, দায়িত্ব না নিতে পারলে এত নাটকের দরকার কি? কিন্তু কিছু বলতে যাব, তখন দরজার পাশে দেখি আরিয়ান দাঁড়ানো এবং এক অদ্ভুত হাসি নিয়ে। আর কিছু বলতে পারলাম না। কিছু বলার নেই তোমার? না। ডিসকাস্টিং। আয়ান বাইরে চলে গেল, আর রীতি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা নোনা জল বয়ে গেল।
আজ আমাদের বিয়ের 12 দিন হয়ে গেল। এই বাসায় সবাই খুব ভালো, অতি কম সময়ে আমায় আপন করে নিয়েছে, শুধু আয়ান আর আরিয়ান ছাড়া। এই 12টি দিনের মধ্যে প্রায় 7 দিনই আয়ান বিভিন্ন অপবাদ দিয়ে খুব কথা শোনায় আরিয়ানকে নিয়ে, আর আমি চুপটি করে সব কথা শুনি। আর আরিয়ান দরজার পাশে লুকিয়ে সেই হাসি দেয়। কেন জানি আমার আরিয়ানের সেই হাসিটি খুব ভালো লাগে, ওকে দেখলে খুব মায়াও হয়। আজও ভিন্ন কিছু হলো না। আমি বিছানায় বসেছিলাম, আয়ান এসে এক টান দিয়ে দাঁড় করিয়ে গালে থাপ্পড় দেয়। আমি অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইলাম। কি দেখছো? হ্যাঁ, আমার ছেলের গায়ে তুমি হাত তুললে কোন সাহসে? আমি জানতাম নারীর মন খুব কোমল হয়, কিন্তু তুমি এই ছোট্ট ছেলেটির গায়ে হাত তুলতে তোমার একটুও দয়া হয়নি? তোমার কি মন না পাথর? আল্লাহ হয়তো এজন্যই তোমাকে মা হবার অধিকার থেকে বঞ্চিত রাখছে। তোমার মধ্যে মমতা নেই বলে আজ হয়তো তোমার গর্ভে সন্তান ধারণের ক্ষমতাও নেই। আয়ান কথাগুলো বলে চলে গেলেন। আমি তার কথা শুনে নিচে ধপ করে বসে পড়লাম। আজ যেন আমার নিজের চোখ দুটিকেও পরপর লাগছে। আমার হাজার চেষ্টা সত্ত্বেও চোখের জল আমার অমান্যই বয়েই যাচ্ছে। আজও আমায় এই কটু কথাটি শুনতে হলো, যা শুনলে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। খুবই কষ্ট লাগে। মনে হয় এই কথা থেকে ভালো কেউ যদি আমার জীবন নিয়ে নিত তবেই শান্তি পেতাম, কিন্তু না, এখনো বেঁচে আছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুই নেই এই জীবনে, না এক মা হওয়ার সুখ আর না বউ। হ্যাঁ, আমি মা হওয়ার অযোগ্য, তাতে কি আমার দোষ? আমার কপালে কি মা হওয়ার সুখ আসলেই নেই? ভেবেই চোখের ধারা আরো জোরে বইতে লাগলো। কান্না করতে করতে কখন যে চোখ দুটি বন্ধ হয়ে আসলো বুঝলাম না। রুমে এসে দেখে ও নিচে ঘুমিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে খুব কান্না করেছে, কিন্তু ও যা করেছে তাও তো ভুল। এবার চলে যেতে নিলাম, পরে ভাবলাম ফ্লোরে ঘুমোলে যদি জ্বর আসে, তাই কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিলাম। হঠাৎ ওর গালের উপর নজর পড়ে, আঙুলের দাগ পড়ে গেছে। কত জোরে মেরেছি, নিজের উপরই রাগ উঠছে। মলম এনে ওর পাশে বসে ওর গালে লাগাতে নিলাম। দেখি ওর চুল মুখের উপর অগোছালো হয়ে আছে। মলম দিতে হবে, তাই চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম। ও ঘুমেই কিছুটা কেঁপে উঠল। মলম লাগাচ্ছি, এই সময় রীতি ঘুমের ঘোরে আমার শার্ট আঁকড়ে ধরে ফেলে। আমি ছাড়াতে গেলেও ও আমায় আরও কাছে টেনে নেয়। আমি এখন ওর মুখের অনেক কাছাকাছি। আজ প্রথম ওকে এত কাছ থেকে দেখলাম। ওর চেহারায় হয়তো পৃথিবীর সব মায়া একত্রিত করা, কিন্তু মনে মায়া নেই। কেন? ওর চেহারা দেখে কেউ বলতেই পারবে না যে ও আজ এত জঘন্য একটি কাজ করেছে। ওর চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মানুষ এত সুন্দর কিভাবে হয়? এখন ঘুমানোর সময় বাচ্চা বাচ্চা লাগছে। হয়তো সারাটি জীবন দেখলেও মন ভরবে না। এরকম চেহারা নিয়ে জন্মেছে। ওর দিকে অপলকভাবে তাকিয়ে আছি, যেন হারিয়ে গেছি। ওকে কি বলছি আমি? নিজেই তো রিয়াকে ভুলতে ব্যর্থ হয়েছি। আজও ওকে প্রথম সে ভালোবাসার অনুভূতি মনে পড়ে। আজ যদি রিয়া থাকতো, তবে আমাদের জীবনটা কত সুন্দর হতো। যাই হোক, কিন্তু এখন উঠবো কিভাবে? মেয়েটি যেভাবে আঁকড়ে ধরেছে, ওঠা সম্ভব না। জাগাবো? না থাক, বাদ দিই। রিয়ার সাথে সেদিনের কথাগুলো ভাবতে লাগলাম। প্রতিদিনই ভাবি। ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। সকালে ঘুম ভাঙলো আস্তে আস্তে। চোখ খুলে আয়ানকে দেখতে পাই। মুহূর্তের জন্য ভয় পেয়ে যাই,
তারপর দেখি আমি ওনার শার্ট আঁকড়ে ধরে রেখেছি। বুঝতে বাকি রইল না যে উনি আমার জন্যই এখানে ঘুমিয়েছে। আমি সাথে সাথে ওনার শার্ট ছেড়ে বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে বের হয়ে সোজা কিচেনে চলে যাই। ভাবির সাথে নাস্তা বানাতে থাকি। নাস্তার টেবিলে বাচ্চারা ছাড়া সবাই আছে। উনি আসলে ওনার দিকে না তাকিয়ে সব কাজ করছি। সবাই শোনো, আমরা আগামী সপ্তাহে সিলেট যাচ্ছি। বাবা হঠাৎ করে হ্যাঁ, কাল তোমার মা আর আমি মিলে পিকনিকে যাব বলে প্ল্যান করেছি। ওয়াও, পিকনিক! আমি যাব না। দেখ ভাইয়া, মজা নষ্ট করবি না। কেন? বাবা, আমার ভালো লাগে না। আগে তো তুই সবচেয়ে বেশি এক্সাইটেড থাকতি, এখন ভালো লাগে না। হ্যাঁ, এখন তো আমরা কেউই না। কয়দিন পর মরে গেলে তখন বুঝবি। বলেই কান্না শুরু করে দিল। মার কান্না দেখে রীতির মন খারাপ হয়ে যায়। বুঝতে পেরে নিধি ওর কানের কাছে এসে বলে, আরে চিন্তা করো না মা, আয়ানকে মানানোর জন্য নাটক করছে। আচ্ছা যাব। রীতি একবার মায়ের দিকে তাকায়, আবার সবার দিকে তাকায়, আর রীতির দিকে তাকিয়ে চোখ টিপ মারল। বৌমারা, তোমাদের পরিবারের সবাইকে আমন্ত্রণ দিয়ে দিও, বলো আমাদের সাথে আসতে, সবাই একসাথে গেলে মজা হবে। বাবা, আব্বু আম্মু তো ভাইদের কাছে অস্ট্রেলিয়ায় আছে, তারা আসতে পারবে না। মন খারাপ ছোট বৌমা। আব্বু আম্মু তো গ্রামে, তারা আসতে পারবে না। আমি রাহাত ভাইয়া আর মাহিকে আসতে বলবো। আচ্ছা। নাস্তা শেষে ভাইয়া আর আয়ান অফিসে গেলেন, আর আমি মাহিকে ফোন দিলাম। মাহি আমি বেস্ট ফ্রেন্ড, আর মাহি আমার ভাবি। আমরা সেই ক্লাস 3 থেকে একসাথে, বলতে গেলে আমার কলিজার টুকরো। দেন ছোটবেলা থেকেই আমার সাথে। আমরা একে অপরের সব কষ্ট, দুঃখ, সুখ সব ভাগ করে নিয়েছিলাম। আমার কষ্টে সব সময় ও আমার সাথেই ছিল। আজ যদি আমি বেঁচে আছি তাহলে আমার পরিবার আর মাহির জন্য। বিশেষ করে মাহি। আমার ডিভোর্স হওয়ার পর পুরো ভেঙে গিয়েছিলাম। মাহি ওর বাচ্চা ছেড়ে আমাকে বাচ্চার মতো দেখাশোনা করেছে। হাসি পাচ্ছে তাই না? কিন্তু যদি ওই দিন ও না থাকতো তাহলে হয়তো ওই দিনই মরে যেতাম। কিন্তু এই ব্যাপারে মাহি আর আমি ছাড়া আর কেউ জানে না। আসলে হয়তো কিছু বন্ধু বান্ধব হয় এই রকম, সুখের সাথে না থাকলেও কষ্টের সাথে থাকে, তাদেরকেই আসলে ফ্রেন্ড বলে। যাই হোক, 10 বছর আগে ও আমার ভাবিও হয়। রাহাত ভাইয়া আর ওর আগে থেকেই একে অপরকে পছন্দ করতো। বিয়েটা অবশ্যই আমার দ্বারাই হয়। আচ্ছা, ফোনটা দেওয়া যাক। হাই, জানো আজ আমার কথা মনে পড়লো। কেমন আছিস? তোকে ছাড়া ভালো থাকতে পারি? তোর ভাই কি এমনি এমনি বলে তার আপন বোনই তার সতী? আচ্ছা শোন, পিকনিকের সব কথা বললাম। ভাইয়ার কোনো কাজ নেই তো আসতে পারবি? তোর ভাইয়ের কাজ থাকলে রশি দিয়ে বেঁধে নিয়ে আসবো। আমার জানুর সাথে কতদিন পর দেখা করার চান্স পাইছি, এমনি এমনি হাতছাড়া করবো নাকি? আচ্ছা রাখি তাহলে, বাই। 1 সপ্তাহর পর আজ সবাই পিকনিকে বের হচ্ছি। 3 দিনের জন্য যাচ্ছি। বাবা একটি মিনি বাস নিয়েছে। ভাইয়ারা আসলে সবাই রওনা দেই। আচ্ছা মাহিয়া আপু, হ্যাঁ বলো। একটা জিনিস ভাবছিলাম। আমিও। কি? তুমি আর রীতি ভাবি অনেক আগে থেকে ফ্রেন্ড না? হ্যাঁ অনেক। তাহলে তোমার ফ্রেন্ডকে একটু মজা আর দুষ্টুমি শিখাতে পারোনি? সারা দিনে গুনে গুনে কথা বলে। মাহি একবার রীতির দিকে তাকালো, তারপর রাহাতের দিকে তাকিয়ে রাহাত আর মাহি দুজনেই হেসে দিল। আমি রীতিকে দুষ্টামি শেখাবো। আপনারা বাঁচেন যে এখন এত শান্ত হয়ে গেছে। আগে সারাক্ষণ বাদরের মতো শয়তানি করতো। সবাই রীতির দিকে হাঁ করে তাকায় রইল, মনে হয় যেন ভূত দেখছে। সারাক্ষণ শুধু দুষ্টমি বুদ্ধি মাথায় ঘুরতো, কখন কার সাথে মজা নেবে। হাসতে হাসতে হঠাৎ চোখে জল এসে পড়ে রাহাতের। এখনও দুষ্টুমিগুলো খুব মিস করি।
বাসে পুরো পরিবেশ থমথমে হয়ে গেল। নিধি সিচুয়েশন সামলানোর জন্য বলে, চলো সবাই গানের কলি খেলি। সবাই গানের কলি খেলছে আর আমি বাইরের প্রকৃতির সৌন্দর্য দেখছি। চোখ দুটি বন্ধ করে বাতাস অনুভব করছি। হঠাৎ চোখ পড়ল রীতি তার চোখ দুটি বন্ধ করে বাতাসে ছোঁয়ার অনুভূতি নিচ্ছে। ওর চুলগুলো বাতাসে উড়ছে, চেয়েও নিজের চোখ সরাতে পারছি না। হঠাৎ করেই বাসে ব্রেক দেওয়ায় ঘোর ভাঙে। ড্রাইভারের সাথে কথা বলে জানা গেল যে বাস নষ্ট হয়ে গেছে। বাসে অনেকক্ষণ থেকে সবার অস্বস্তি লাগছিল, তাই সবাই নিচে নেমে রোডের পাশে দাঁড়ালাম। অনেকক্ষণ হলো বাস নষ্ট হয়েছে, সবাই কথা বলছিলাম আর নিসান, আরিয়ান আর মাহিম বল নিয়ে খেলছিল। হঠাৎ খেয়াল করি বল রোড এর মাঝখানে গিয়ে পড়েছে আর আরিয়ান বল আনতে গেল, কিন্তু অপর সাইড দিয়ে যে গাড়ি দ্রুত স্পিডে আসছে তার দিকে ওর খেয়ালই নেই। কিছু না ভেবেই দৌড় দিলাম। গাড়ি খুব কাছে এসে পড়েছিল, তাই ওকে ধাক্কা দিলেও নিজে সরতে পারলাম না। গাড়ি হয়তো তখন ব্রেক মারতে নিয়েছিল, কিন্তু হয়তো সাথে সাথে পারেনি বলে গাড়ির পায়ের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে মাথায় আঘাত লাগলো। আর তো আটকালাম। গাড়ি চালকটি বলল, ওকে গাড়িতে নিয়ে যেতে। আমি রীতিকে কোলে উঠিয়ে নিলাম। আমার সাথে মাহি, ভাবি গেল, আর বাকি সবাই অন্য ব্যবস্থা করে আসবে বলছে। ওর মাথার রক্ত থামার নামই নিচ্ছে না। ওকে দেখে রিয়ার মৃত্যুর সময় মনে পড়ে গেল। ও গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওর মাথা থেকেও খুব রক্ত পড়ায় ওকে বাঁচানো সম্ভব হয়নি। আমি সেদিন ছিলাম না ওর কাছে, তাই ওকে বাঁচাতে পারিনি। কিন্তু আমি রীতিকে কিছু হতে দেব না। রিয়ার মৃত্যুর জন্য আজও নিজেকে মাপ করতে পারিনি। ওই দিন যদি আমি ওর সাথে যেতাম তাহলে হয়তো এরকম হতো না। আর একবার নিজেকে অপরাধী করার ক্ষমতা আমার নেই। রীতির কিছু হলে নিজেকে মাপ করতে পারবো না। এইসব ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে পানি বইতে লাগলো বুঝতেই পারলাম না। সেখানে আশেপাশে কোনো হাসপাতাল না থাকায় ওকে হাসপাতালে নিয়ে আসতে খুব দেরি হলো। অনেক রক্ত পড়েছে। হসপিটালে এনে ডাক্তার সোজা ওকে অপারেশন থিয়েটারে নিয়ে মাথায় ব্যান্ডেজ করে রক্ত দেওয়া শুরু করলো। এতক্ষণ সবাই এসে পড়েছে। সবার অবস্থা খুব খারাপ। হারিয়ান তো কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে। মাহি, ভাবি আর রাহাত ভাইয়া নিজেকে সামলাতে পারছে না। ইশিকা, নিধি ভাবি আর আমার ভাইয়া ওদের সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তারা নিজেরাও টেনশনের অবস্থা খারাপ। বাবা নিজেকে অপরাধী মনে হচ্ছে। বারবার বলছে যে আমি যদি পিকনিকের কথা না বলতাম তবে আজ এমন হতো না। মাও সমানে কাঁদছে। বাবার ব্লাড প্রেশারও ল হয়ে আসছে। আমি এক মনে কেবিনের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি। মনে এক ভয় লাগছে, যদি রিয়ার মতো রীতিকেও হারিয়ে ফেলি ভেবেই দমটা বন্ধ হয়ে আসছে। ডাক্তার কেবিন থেকে বের হলে সবাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে থাকি, ওনার মাথা থেকে অনেক বেশি রক্ত পড়েছে, তাই ওনাকে রক্ত দেওয়া হয়েছে। এখন আমরা কিছু বলতে পারছি না, কারণ ওনার অনেক রক্ত পড়েছে। তারপরও ওনার জীবন এখন রিস্কের বাইরে, কিন্তু আগামী 6 ঘন্টায় ওনার জ্ঞান না ফিরলে সমস্যা হতে পারে। উনি হয়তো কোমাতেও যাইতে পারে। সবাই এখনও ভয়ে থাকলেও রিক্সা থেকে বাইরে বলে অস্থির নিঃশ্বাস নেয়। আরিয়ান আয়ানের সামনে এসে বাবা, বাবা, সরি বলে কান্না শুরু করে দেয়। না বাবা, কান্না করে না। তোমার বল আনার জন্য যাওয়া ঠিক হয়নি, তাও এটাতে তোমার কোনো দোষ নেই। হাঁটু গেড়ে আরিয়ানের সামনে বসে কিন্তু এতদিন যা করেছি তাতে সম্পূর্ণ আমার দোষ। কান্না করতে করতে মানে? অবাক হয়ে বাবা, আমার ক্লাসমেটরা আমায় বলেছিল যে
সৎমা নাকি খুব খারাপ হয়, প্রথমে ভালো ব্যবহার করলেও পরে অনেক খারাপ হয়ে যায়। আর তিনি নাকি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। তাই এতদিন তোমায় মিথ্যা বলেছিলাম যে উনি আমার সাথে খারাপ ব্যবহার করে। সব মিথ্যা ছিল। আয়ানের এসব শুনে রাগ উঠে যায়। আয়ানকে থাপ্পড় মারতে নিলে মাহি আটকিয়ে ফেলে। ওকে মারলে রীতি কষ্ট পাবে যে আপনি ওর ছেলের উপর হাত তুলেছেন। আয়ানকে উদ্দেশ্য করে আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহি আরিয়ানের সামনে বসে বলে, তোমার ভয় হয়তো ঠিক ছিল, কিন্তু বাবা তোমার এটা করা ঠিক হয়নি। তুমি জানো রীতি তোমার বাবার জন্য না, তোমার জন্য বিয়েতে হ্যাঁ বলেছিল। উনি আজ আমাকে বাঁচাতে গিয়ে নিজে কেন গাড়ির সামনে এলেন? ফুফিয়ে কান্না করতে করতে। কারণ ও তোমার মা, আর যে কোনো মাই তার সন্তানকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। কিন্তু উনি তো আমার জন্ম দেয়নি। জানি না অন্য কেউ কি অন্য কারো সন্তানকে ভালোবাসতে পারবে কিনা, কিন্তু রীতির যদি নিজের সন্তানও হতো তবেও তোমাকে ভালোবাসতো। সে ছোটবেলা থেকেই সবাইকে ভালোবাসতে জানে। সব মেয়ের মধ্যেই মায়া আছে, কিন্তু গর্ভের সন্তান আসলে আরও মমতা বেড়ে যায়। রীতির ছোট থেকেই বাচ্চাদের প্রতি আলাদা মমতা ছিল, কিন্তু আল্লাহকে মা হওয়ার খুশি থেকে বঞ্চিত করলো। আমি আছি না, ওনার ছেলে। আচ্ছা, উনি কি আমায় মাফ করবে? করবে, শুধু ওকে একটা বার মা বলে ডেকো, তাহলেই হবে। সবার চোখ এখনো পানি। একটু আগে যা ভয়ের চোখে জল ছিল তা এখন রীতির কষ্টের অনুভূতির জল। হ্যাঁ, তারা হয়তো রীতির কষ্ট আজ অনুভব করছে। আর আয়ানের নিজের উপর ঘৃণা হচ্ছে। কিছু না বুঝেই রীতিকে সে এত কষ্ট দিল, এত কথা শোনালো, থাপ্পড় দিল, নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করছে। 5 ঘন্টা পর রীতির জ্ঞান ফিরল। সবাই গেল রীতির রুমে। সবাই রীতির অবস্থা জিজ্ঞাসা করছে। আরিয়ান অনেক সংকোচ হলেও রীতির সামনে গেল। তুমি তুমি ব্যথা পাওনি তো বাবু? সরি, এতদিন যা করেছি প্লিজ মাফ করে দাও। সরি মা। কি বললা? চোখে পানি টলমল করছে। সরি মা। রীতি আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আজ যেন তার কষ্ট অনেকটা কমে গেল। সে প্রথমবার মা ডাকটা শুনে নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করছে সে নিজেই কাউকে বুঝতে পারবে না। রীতি আয়ানকে ছাড়লে আরিয়ান রীতির চোখের পানি মুছে দেয়। মা, আমি তোমাকে আর কাঁদতে দিব না। রীতি মুস্কি একটা হাসি দিল। ইস, আমার বোনটাকে কতদিন পর এত খুশি দেখলাম, কতদিন পর ওর মুখে হাসি দেখলাম। আরে এটা তো ছোট হাসি, বড় হাসি দেখবা? আরিয়ান একবার নিশানের দিকে তাকিয়ে হাসি দেয়। নিশান এক চোখ টিপ দিয়ে আঙ্গুলের ইশারায় ওকে বলে। এটা অবশ্য পিকনিকে করতাম, এখন এখানেই করি। নিশান মুখে হাত রেখে মিটিমিটি হাসছে। ইশিকা আর নিধিও মিটিমিটি হাসছে। এদিকে রীতি, রাহাত আর মাহি কিছুই বুঝছে না। আমান আর আরিয়ান কিছু গুরুত্বেই ডাক্তারের সাথে কথা বলছে। আরিয়ান ইশিকার কাছে গেল আর ইশিকা ব্যাস থেকে কি একটা বোতল বের করে দিল। আরিয়ান সোজা আয়নের কাছে গিয়ে বোতলের মুক্কা খুলে দিল। আরিয়ান আয়ানকে ডেকে বাবা দেখো দেখো, তেলাপোকা। বলার পর আয়ান নিচে তাকিয়ে তেলাপোকা দেখে ব্যাঙের মতো লাফানো শুরু করে। আর সবার হাসতে হাসতে অবস্থা খারাপ। আয়ান তো রাগে লুচি হয়ে গেছে, কিন্তু এই রাগের মধ্যেও তার চোখ আটকিয়ে যায় রীতির হাসিতে। অন্য কারো হাসি না তার চোখে পড়ছে আর না কানে ঢুকছে। ওর হাসি এত সুন্দর, আমি এর আগে কখনো কারো এত সুন্দর হাসি দেখিনি। ওকে হাসলে যে কতটা সুন্দর লাগে হয়তো ও নিজেই জানে না, তাই হাসে না। ওর হাসি দেখেই যে কেউ সারাটি জীবন কাটিয়ে দিতে পারবে। বাবা, তোমার পায়ের নিচে তেলাপোকা। আও, আরে বাবা, তুমি কত বিতু। তাই না? এবার তারা আরিয়ান দিল এক দৌড়, গিয়ে রীতির বেডের পিছনে লুকালো।
আয়ান বেডের পিছনে জায়গা ছোট বলে ঢুকতে না পেরে সামনের দিক থেকে ধরার চেষ্টা করে। রীতি ওদের এই কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এরকম হাসি কত বছর পর দিয়েছে সে হয়তো নিজেও বলতে পারবে না। আয়ান রীতি কারোই খেয়াল নেই যে আরিয়ানকে ধরতে গিয়ে আয়ান রীতির একদম কাছাকাছি চলে এসেছে। রীতি আরিয়ান থেকে আয়ানের দিকে তাকালে সে দেখল হয়তো তাদের মধ্যে বেশি হলেও 2 ইঞ্চির দূরত্ব আছে। আয়ান, আয়ান রীতির ডাক শুনে ওর দিকে তাকালো, দেখলো যে সে রীতির একটু বেশি কাছে চলে এসেছে, তাই তাড়াতাড়ি সরে যায়। 2 দিন পর রীতিকে হসপিটাল থেকে রিলস দেয়। রীতির রাতে ঘুম আসছে না, আসবে কিভাবে? এই 2 দিন তো তাকে শুধু ঘুমাতেই হলো। ও বিছানা থেকে উঠতে নিলে পায়েও ব্যথা পাওয়ার কারণে বিছানায় পড়ে যায়। আয়ান হালকা আওয়াজ শুনেই উঠে পাগলের মতো কাছে এসে জিজ্ঞাসা করে, কি ঠিক আছো তো? উঠছিলে কেন? কিছু লাগবে? মাথায় কি ব্যথা করছে? খিদে লাগছে নাকি? পায়ে ব্যথা? মলম লাগিয়ে দিই? সব কথা এক নিঃশ্বাসে বলল। না, ঘুম আসছিল না, তাই। মুখ কালো করে, ও আচ্ছা, এই কথা। তুমি শুধু 15 মিনিট বসো, আমি আসছি। না না, আপনি ঘুমান। চুপ, এখান থেকে উঠবা না। ধমক দিয়ে রীতি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আয়ান একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। 15 মিনিট পর আয়ান এসে রীতিকে কোলে তুলে নিল। রীতি কিছুটা শিহরিত হয়ে উঠল। আমি হেঁটে যেতে পারবো। পায়ে ব্যথা, আবার হেঁটে যাবা? বিছানা থেকে নামবা না বলে দিলাম। আর শোনো, কাল কিছু লাগলে আমি না থাকলে কাউকে বলে দিবা। অবশ্য তোমার বলা লাগবে না, তারাই দেখবে। আর বিছানা থেকে নামতে হলে কাউকে না কাউকে ডাক দিবা, তারা হেল্প করবে, বুঝলা? না বলে বসে থাকবে না। তা ঠিক আছে, কিন্তু এত রাতে আমরা ছাদে কেন যাচ্ছি? গেলেই দেখতে পারবা। আয়ান রীতিকে ছাদে গিয়ে রীতিকে দোলনায় বসায় আর একটা ট্রেতে 2 মগ কফি নিয়ে হাঁটু গেড়ে রীতির সামনে বসে। হিয়ার ইউর কফি ম্যাম। একটু হেসে থ্যাংক ইউ। একটা কফির মগ হাতে নেয়, এক চুমুক দেয়। হাউ ইজ ইট? হুম, ওয়াও, অনেক টেস্টি। আই নিউ ইট, তোমার ভালো লাগবে। বলে দোলনায় একটু জায়গা রেখে রীতির পাশে বসলো। আপনার আমাকে ছাদে আনার আর এসবের বুদ্ধিটা কিভাবে আসলো শুনি? রিয়া যখন প্রেগনেন্ট ছিল তখন ওর রাতে ঘুম আসতো না। তখন আমরা রাতে ছাদে দোলনায় বসে কফি খেতাম, আর ও আমার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতো আর অনেক কথা বলতো। ও আচ্ছা। সরি। কেন? তোমাকে যে রিয়ার কথা বললাম, আমার প্রথম স্ত্রী, তোমার খারাপ লাগতে পারে। আমার খারাপ লাগবে কেন? আমি এমনও আপনাদের লাভ স্টোরি কথা ভার্সিটিতে অনেক শুনেছি। ভার্সিটি মানে? তুমি কিভাবে? আমরা একই ভার্সিটিতে ছিলাম। আপনি আর রিয়া আপু 4th ইয়ারে আর আমি 1st ইয়ারে। কি? জি। কিন্তু আমি তো তোমাকে কখনোই দেখিনি। আপনি দেখবেন কি করে? আপনি তো শুধু ক্লাস আর লাইব্রেরি ছাড়া কোথাও থাকতেন না, আর আমার আর পড়ালেখার কোনো সম্পর্ক ছিল না যে দেখবেন। আমি নিজেই সারা জীবন লাইব্রেরির চেহারা দেখিনি। তুমি আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানো? আমি না, পুরো ভার্সিটিই জানে। কিভাবে? আহারে, আপনি যে পুরো ভার্সিটির ক্রাশ ছিলেন, ভুলে গেলেন সেটা? ও হ্যাঁ, শুনেছি। তোমারও ক্রাশ ছিলাম নাকি? আমি আপনাকে তো তখন দেখিনি, কিন্তু আমার এক ফ্রেন্ড ছিল নিশি, ও আপনাকে অনেক লাইক করত। আপনারা রিয়া আপুর রিলেশনের কথা শুনে কি কান্না করতে করতে শেষ। আপুকে কত যে বকা দিয়েছিল, যাই হোক। কিন্তু আপনারা 2 জন আমাদের ভার্সিটিতে এত ফেমাস ছিলেন, তারপরও আপনাদের লাভ স্টোরি কেউ জানলো না কেন শুনি? রিয়া আমাকে মানা করে দিয়েছিল। আমাদের 2-1 ফ্রেন্ড ছাড়া কেউ জানে না। আমাকে বলবেন, আমার অনেক ইচ্ছে আছে জানার। বলবো না কেন? তাহলে শুনুন।
11 বছর আগে। আমি তখন অনার্স চতুর্থ বর্ষে পড়ি। ক্লাস শেষে লাইব্রেরিতে গেলাম, তখন হয়তো বিকেল 4টা বাজে। সেদিন লাইব্রেরি থেকে বেশি কেউ ছিল না। লাইব্রেরির জানালার সামনে বসেছিলাম, তখন জানালা দিয়ে অপর সাইডে দেখি কেন জানি সেখানে চোখ আটকে গেল। এর আগে কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু ওই মেয়েটির প্রতি কেন জানি একটা আকর্ষণ সৃষ্টি হলো। কিন্তু আমি মেয়েটির চেহারা দেখিনি, কারণ মেয়েটি আমার দিকে পিঠে করে নাচছিল। মেয়েটির দিকে একদৃষ্টিতেই তাকিয়ে রইলাম। ওর নাচ দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। সেদিন রাতে ঘুমাতে পারিনি। সারা রাত মেয়েটিকে নিয়ে ভাবছিলাম। পরের দিন বন্ধুর কাছে জানতে পারলাম যে আমাদের ভার্সিটিতে 3 মাস পর ড্যান্স কম্পিটিশন, তাই মেয়েরা সেখানে প্র্যাকটিস করে। আমি ক্লাস শেষে সেখানে গিয়ে দেখি দরজা বন্ধ। মেয়েটিকে জানার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সেদিন আম্মুকে নিয়ে হাসপাতালে চেক আপের জন্য যেতে হতো, তাই একটি চিঠি রুমের বাইরে লকের সেখানে রেখে এসে পড়লাম। কিন্তু নিজের নাম লিখতেই ভুলে গেছিলাম। চিঠিতে ছিল, তোমার নাচ খুব সুন্দর, দেখে মুগ্ধ হয়ে গেলাম। মনে হচ্ছিল ময়ূরী নাচছিল। ওগো ময়ূরী, তোমার নামটা জানতে পারি? পরের দিন গিয়ে দেখি সেখানে আরেকটি চিঠি। এই যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের নাচ দেখতে লজ্জা লাগে না? দেখেন রাতে ভূত ধরবে। কিন্তু আমার নাচের তারিফ করলে তাই মাফ করে দিলাম। আসলে 3 মাস পর ডান্স কম্পিটিশনের খুব টেনশন ছিল। আমার আবার হার পছন্দ না, কিন্তু আপনার কথা থুকু লেখা চিঠিটা দেখে মনটা খুব হালকা লাগছে। যাই হোক, ময়ূরী বলেছে তাহলে দেখি 3 মাস পর ডান্স কম্পিটিশনে চিনতে পারলেন নাকি? আর হ্যাঁ, নো চিটিং। এই রুম থেকে বের হবার বা ঢোকার সময় দেখবেন না কিন্তু। এর আগে না আপনি আমার পরিচয় জানতেন, না আমি আপনার প্রমিস। ওকে, প্রমিস ভাঙলে কিন্তু রাতে ভূত জিন সব আসবে, আর পেতনি ধরে নিয়ে গেলে বিয়ে করবে কিন্তু, বলে দিলাম। আর হ্যাঁ, কালকে আবার সেখানে চিঠি রেখে যাবেন, আমরা চিঠি খুলবো। এভাবে আমাদের প্রতিদিন চিঠি নেওয়া দেওয়া হতো। একসময় আমারও ওর দুষ্টু মিষ্টি কথাগুলো ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নেয়। প্রতি সপ্তাহে আমাদের যে 2 দিন ভার্সিটি অফ থাকতো, সেই 2 দিন যেন প্রতি মুহূর্ত 100 বছরের মতো লাগতো। এভাবেই কথা বলতে বলতে 2-2.5 মাস কেটে যায়। হঠাৎ 3 দিন ধরে ওর চিঠি পাই না। তখন বুকটা ফেটে যাচ্ছিল। ওর প্রমিস না ভেঙে থাকতে পারলাম না। ওর নাচ রুমের সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি রিয়া রুম থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে থ খেয়ে গেল। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি প্রতিদিন এখানে ড্যান্স প্র্যাকটিস করো? তুমি সে যে আমায় চিঠি দিতে। হ্যাঁ, কিন্তু এই 3 দিন ধরে আর চিঠি দাও না কেন? ও কিছু না বলেই চলে যাচ্ছিল। ওর হাত ধরে ফেললাম। কি হলো বলো? আর আপনার মায়ায় জড়াতে চায় না, তাই চিঠি দিতে দিতে কবে ভালোবেসে ফেললাম বুঝতেই পারলাম না, তাই। ও কিছু বলার আগেই ওকে জড়িয়ে ধরে ফেলি। তুমি জানো না, এই 3 দিন তোমার চিঠি ছাড়া কিভাবে দিন কাটিয়েছি। খুব কষ্ট হয়েছে। আমি যে ভালোবেসে ফেলেছি আমার ময়ূরীকে। রিয়াও আমাকে জড়িয়ে ধরল। তারপর থেকে আমাদের রিলেশন। কিন্তু আমার দুর্ভাগ্য, ওই একদিনই আমার ময়ূরীর নাচ উপভোগ করতে পারলাম। সেই 3 মাস ও জানালা বন্ধ রাখত। আমায় চিঠিতে বলেছিল যদি দেখি তবে প্রমিস নাকি নষ্ট হয়ে যাবে। তবে আমাদের রিলেশনের 6 দিন পরে কম্পিটিশন ছিল বলে আর রিয়াকে জোর করিনি। আমি বলেছিলাম ওর নাচ একবার ড্যান্স কম্পিটিশনে দেখব। তারপর যেদিনের অপেক্ষায় ছিলাম সেই দিন আসলো ঠিকই, কিন্তু মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আর কম্পিটিশনে যেতে পারিনি। পরের দিন শুনি ও নাকি হেরে গেছে। একটি ফার্স্ট ইয়ারের মেয়ে নাকি জিতল। রিয়া পুরো ভেঙে গিয়েছিল। ও লাস্ট 3 বছর ধরে এই কম্পিটিশনে বিজয়ী হচ্ছিল। আর খুব ডিফারেন্ট মার্কে হেরে যাওয়া ও ডিসাইড করে ও আর ড্যান্স করবে না। আমার খুব ইচ্ছে থাকলেও রিয়াকে আর ড্যান্সের জন্য বলিনি। তারপর কি, অনার্স শেষে বিয়ে,
আর 1 বছরের মধ্যে আরিয়ান আসলো আমাদের জীবনে। খুব সুখেই চলছিল আমাদের জীবন, কিন্তু বলে না, এত সুখ ভাগ্যে থাকে না। 3 বছর আগে রিয়া গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। খুব কষ্টে নিজেকে সামলিয়েছি আরিয়ানের জন্য। এই ছিল আমাদের অসম্পূর্ণ ভালোবাসার গল্প। তাকিয়ে দেখি আমার গল্প শুনে রীতি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আপনাদের গল্পে হারিয়ে গিয়েছিলাম। এবার তোমারটা বলো। মুহূর্তেই রীতির মুখ কালো হয়ে গেল। আচ্ছা বাদ দাও। না না, আমার জীবন সম্পর্কে আপনার জানার অধিকার আছে। না, তোমার ইচ্ছে ছাড়া কারো তোমার সম্পর্কে কিছু জানার অধিকার নেই। আমার বলার ইচ্ছে নেই কে বলেছে? আপনাকে বিশ্বাস করি তাই বলার ইচ্ছে আছে। আপনি আমায় বিশ্বাস করেছেন তাই বলেছেন আপনার জীবনের ঘটনা, তাই না? আর স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা থাকুক নাই থাকুক, বিশ্বাস থাকাটা জরুরি। তাহলে বলো। অনার্স 3য় বর্ষে থাকতে আমার আর রাফির দেখা হয়। দেখাটা বিয়ের কারণেই হয়। পারিবারিকভাবে বিয়ে ঠিক করার পর ওর সাথে দেখা করি। তারপর কথা শুরু হয়। কথা বলতে বলতে ও আমাকে নাকি ভালোবেসে ফেলে, কিন্তু আমি পারি না। আমার দিক দিয়ে ভালো লাগা পর্যন্তই সীমিত ছিল, কারণ আমার ইচ্ছে ছিল স্বামী ছাড়া কাউকে ভালোবাসবো না। আর তখনও বিয়ে ঠিক হলেও বিয়ে হয়নি। মাঝে মধ্যে ও খুব মন খারাপ করতো, আমারও খারাপ লাগতো, কিন্তু একদিন ওকে প্রমিস করেছিলাম যে বিয়ের পর আমার সবটা দিয়ে ওকে ভালোবাসবো। তখনও খুব খুশি হয়। ওর সব কষ্ট নাকি নিমিষেই দূর হয়ে যায়। বিয়ে হয়, আমি আমার প্রমিসও পূরণ করি। ওকে আমার সব দিয়েই ভালোবাসি। অবশ্য ও কম বাসতো না। ভালোই চলছিল আমাদের জীবন, কিন্তু সমস্যা শুরু হয় বিয়ের 2.5 বছর পর। সবাই বলা শুরু করে যে বিয়ের এত বছর পর আমার বাচ্চা হচ্ছে না। আমিও কনসিভ করতে পারছিলাম না। তারপর থেকে রাফি আমার অনেক কথাই বিরক্তিবোধ করত। অবশ্য আমার কিছু বাচ্চামির স্বভাব নিয়ে আগেও বিরক্ত প্রকাশ করলেও তখন প্রায় আমার সব কাজেই বিরক্ত হয়ে উঠত। আমরা ডাক্তারের কাছে কনসাল্ট করি, তারপর দুজনে বিভিন্ন পরীক্ষা করি। তারপর একদিন বাসায় রিপোর্ট আসে, সেখানে লেখা থাকে আমি নাকি মা হওয়ার অযোগ্য। আস্তে আস্তে পরিবারের সবার আমার প্রতি ব্যবহার চেঞ্জ হতে থাকে। রাফির মা ছাড়া তিনি আমায় খুব ভালোবাসতেন, একদম তার মেয়ের মতো। এক রাতে রাফি এসে বলে সে নাকি আমার থেকে ডিভোর্স চায়। আমি যেন আকাশ থেকে পড়লাম, আমার চোখ দিয়ে যেন বন্যা বইছিল। কারণ জানতে চাইলে সে আমায় বলল যে আমি তাকে সন্তানের সুখ দিতে পারবো না। এছাড়া আমার বাচ্চা মেয়ের স্বভাবগুলো তার কাছে বিরক্ত লাগে। আমি ওকে কিছু বোঝানোর আগেই ও বলল ওর নাকি বিয়ে আয়েশার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। সে 3 মাস থেকে এখন ওই মেয়ে ওর বাচ্চার মা হতে যাচ্ছে। তাই ও আমাকে ডিভোর্স দিয়ে আয়েশাকে বিয়ে করবে। আমি আর কিছু না বলে ডিভোর্স পেপার সাইন করে বাসা থেকে বের হয়ে গেলাম। অবশ্য মা অনেক থামিয়েছিল, কিন্তু ওখানে থাকার না ইচ্ছে ছিল না শক্তি। সোজা বাসায় এসে সবাইকে সব খুলে বললাম। রাহাত ভাইয়া তো রাফিকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু আমি সবাইকে আমার কসম দিয়ে বললাম যেন ওদের কাউকে কিচ্ছু না বলে। রুমে এসে অঝরে পানি পড়ছিল চোখ দিয়ে। চিৎকার করে কাঁদতে মন চাচ্ছিল, কিন্তু তাও পারছিলাম না। এমনি বাসার সবার অবস্থা খারাপ। শুধু ভাবছিলাম এক সময় যে ব্যবহারের প্রেমে পাগল হয়ে গিয়েছিল, আর সেই ব্যবহারই ওর অসহ্য লাগছে। আর সেটা তো 2022, তখন কত পদ্ধতিতে বাচ্চা নেওয়া যেত। যদি আজ আসলে ভালোবাসতে তবে এভাবে ছেড়ে যেত না। তখন মনে হচ্ছিল বুকের ভেতর কেউ ছুরি মারছে, খুব কষ্ট হচ্ছিল, আর সহ্য করতে পারছিলাম না। তাই বলে রীতি থেকে গেল। আয়ান রীতিকে নিজের দিকে ঘুরিয়ে দেখল, ওর চোখে জল। আলতো করে রীতির মুখটা উঠিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে দিল। তারপর কি বলো? না, কিচ্ছু না। বিশ্বাস করো না আমায়?
রীতি একবার করুণ দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করে, তাই সুসাইড করার চিন্তা করি। সোসাইটির কথা শুনেই আয়ানের খুব ভয় লাগছিল। মনে হলো বুকের নিচে কামড় দিল। সেদিন হাতটা কাটতে নিয়েছিলাম, তখনই মাহি এসে দেখে আমাকে দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমাকে এরপর থেকে কখনো একা ছাড়ে না। মাহিন তখন 7 বছরের ছিল। ও মাহিনকে ছেড়ে সারা দিন আমাকে বাচ্চার মতো সামলাতো। এর 1 সপ্তাহের মধ্যে শুনি রাফি নাকি আয়েশাকে বিয়ে করে ফেলেছে। এই আর কি। ওনার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি। আমি কিছুই বুঝতে পারলাম না উনি কাঁদছেন কেন। উনি কিছু না বলে আমায় জড়িয়ে ধরলেন। আমি কিছুটা কেঁপে উঠলাম, কারণ আমার রাফি ছাড়া অন্য কোনো ছেলে এই পর্যন্ত এত কাছে আসেনি। ওনাকে সরাতেও পারছি না, জড়িয়ে ধরতেও পারছি না। উনি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলেন আমাকে জড়িয়ে ধরেই। আমি জানি তোমাকে আমি ভালোবাসি না, কিন্তু কেন জানি তোমাকে হারিয়ে ফেলার কথা শুনলেই বুকে খুব ব্যথা হয়। অজানা এক ভয় কাজ করে। আমার প্রথম ভালোবাসাকে হারানোর পর তোমাকে হারানোর শক্তি আমার নেই। প্লিজ আমায় ছেড়ে যেও না, প্লিজ রীতি। কান্না করতে করতে বলে আয়ান রীতিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রীতি কি বলবে বুঝতে পারছে না। আয়ানের হুঁশ ফিরলেও রীতিকে ছেড়ে দেয়। দুজনে কিছুক্ষণ নীরবতা পালন করে। আয়ান প্রথমে নীরবতা ভেঙে বলে, আচ্ছা আমরা ফ্রেন্ড হতে পারি না, ফ্রেন্ডস? হাত বাড়িয়ে। রীতি মুচকি হাসি দিয়ে ফ্রেন্ডস। হাত মিলিয়ে দুজনে ছাদে বসে বসে অনেকক্ষণ কথা বলে। বলতে বলতে কখন যে দুজনেই ঘুমিয়ে যায় নিজেরাই জানে না। হালকা সূর্যের কিরণ যখন আয়ানের চোখে পড়ে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে রীতি ওর বাহু জড়িয়ে ঘুমোচ্ছে। একটু সরতে চাইলে রীতি আরও জোরে তাকে জড়িয়ে ধরে। রীতি সূর্যের আলোর কারণে ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। আয়ান বুঝতে পেরে রীতির চোখের কিছু দূরত্বে নিজের হাত রাখে, যেন আলো ওর চোখে না পড়ে রীতির ঘুম না ভাঙে। আর আয়ান রীতির দিকে তাকিয়ে আছে, তার চেহারার মায়া উপভোগ করছে। এভাবে কতক্ষণ ছিল কেউ বলতে পারবে না। রীতির ঘুম ভাঙলে আয়ানের তাকানো দেখে ও লজ্জায় লাল হয়ে যায়। দোলনা থেকে উঠতে যায়, তখনই আয়ান ওর হাত ধরে রাগী লোক নিয়ে তাকায়। তোমাকে না কালকে বোঝালাম যে একা উঠবা না? সরি। ভয়ে ভয়ে আয়ান রীতিকে কোলে উঠিয়ে নিচে নেমে আসে। মা ভাবি ওদের দেখলো, দেখে মুসকি মুসকি হাসা শুরু করলো। দুজনে ফ্রেশ হয়ে নিল। মা দুইজনের জন্যে নাস্তা নিয়ে আসলো। পিছনে বাবাও আসলো। কেমন আছিস মা? জি বাবা, ভালো। তোমাদের সাথে কথা ছিল, সবাইকে বাইরে নাস্তার সময় বলে দিব। তোদের এখন বলছি। কি বাবা? ইশিকার হবু শ্বশুর বাড়ি থেকে ফোন আসছে। ফাহিমের বাবা চায় আগামী 15 দিন এঙ্গেজমেন্টটা করতে। বাবা, এটা তো খুশির খবর। তা তো বটে, কিন্তু তুমি তো অসুস্থ। বাবা, ততদিনে ঠিক হয়ে যাব। আচ্ছা মা, তাহলে তাদের হ্যাঁ বলে দিই। মাথায় হাত বুলিয়ে দিয়ে বাবা চলে গেলেন। আয়ান রীতির পাশে খাবারের প্লেট নিয়ে বসলো। বাবাকে তো বললে ঠিক হয়ে যাবে, আমার তো মনে হয় না। কেন? আমার কথা যে কালকে বললাম একটাও তো শোনো না। এঙ্গেজমেন্ট পর্যন্ত না ঠিক হলে যেতে দিব না, কিন্তু বলে দিলাম। না না, ঠিক হয়ে যাব। গুড গার্ল। নাও এবার খেয়ে নাও। আস্তে আস্তে 15 দিন চলে গেল। আমি এখন অনেকটাই সুস্থ। সবাই খুব খেয়াল রেখেছে আমার, বিশেষ করে আয়ান আর আরিয়ানও। আজ ইশিকার এঙ্গেজমেন্ট, তাই ওকে সাজালাম। বাহ ভাবি, তুমি এত সুন্দর সাজাও। সাজাবে না আমাদের ভার্সিটির বিউটি কুইন ছিল। সত্যি ভাবি? আগে যেন এমনি কত সুন্দর, এর মধ্যে সব সময় সাজুগুজু করতো, পুরোপুরি পরি লাগতো। আর এখন সাজে না। ভাবি প্লিজ আজ সাজো না, প্লিজ প্লিজ। না, ভালো লাগছে না। সবার অনেক বলায় ও রীতি সাজলো না।
ছেলেপক্ষ থেকে সবাই আসলো। মেয়ে পক্ষ ছেলেপক্ষকে স্বাগতম করতে গেল, কিন্তু রীতি গিয়ে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রীতি আর সামনে এগোতে পারে না, থেমে যায়। মেহমানরা রীতিকে ধাক্কা দিয়ে এগিয়ে যায়। মাহি রীতির পাশে গিয়ে দাঁড়ায়। দেখে রীতির চোখে বিন্দু পরিমাণ জল পড়ে গেল। মাহি রীতির কাঁধে হাত রাখলো। রাহাত এসে বলল, এই রাফি, রাফি এখানে কি করে? আজ আমি আর ওকে ছাড়ছি না, মেরে ফেলবো। রাহাত সামনে এগোতেই রীতি রাহাত হাত ধরে ফেলে। ভাইয়া, তোমাকে আমার কসম দিয়েছিলাম, ভুলে গেছো? আর ও ছেলে পক্ষ থেকে আসছে, প্লিজ কোনো তামাশা করো না। ইশিকার বিয়েতে কোনো সমস্যা হোক তা আমি চাই না। রাত কিছুটা বিরক্ত দেখিয়ে চলে যায়। তুই ঠিক। রীতি কথা থামিয়ে আমি ঠিক আছি। হাসি দিয়ে, কিন্তু মাহি জানে এ হাসিতে কত কষ্ট লুকিয়ে আছে। আরে মাহিন, তোকে ডাকছে, তুই যা। কিন্তু আমি ঠিক আছি, তুই যা। রীতি পুরো এঙ্গেজমেন্ট লুকিয়ে লুকিয়ে ফিরছে। ওর প্রচুর অস্বস্তি লাগছে। হঠাৎ কেউ ওর সামনে এসে দাঁড়ালো। আমার থেকে লুকাচ্ছ? জি না। মাথা নিচু করে যেতে নাই। তাহলে সামনে এসে দাঁড়াও। তাহলে লুকাচ্ছিলে কেন? আপনার কি? শুনলাম এই বাড়ির ছোট ছেলের সাথে বিয়ে করেছো, কি হলো বলো? আয়ান পিছন থেকে এসে রীতির এক কাঁধে হাত রাখে। হ্যাঁ, ও এখন আমার ওয়াইফ। ভালোই তো, অন্য কারোর সাথে বিয়ে করলাম, এখন কি সুখে আছো? রীতি, বলো, তোমায় সুখে রেখেছি না ব্যর্থ রেখেছি? রীতি মাথা তুলে আয়ানের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, খুব সুখে আছি। তাই নাকি? ভালোই তো। একটি রাগ আর বিরক্তি দেখিয়ে বলে চলে যেতে নিল, তখনই আয়েশা একটি মেয়েকে কোলে নিয়ে আসলো। রাফি, তোমাকে কতক্ষণ খুঁজলাম, আর তুমি এখানে? ও আচ্ছা, তোমার এক্স ওয়াইফের সাথে কথা বলছিল নাকি? তো রীতি কেমন আছো? ভালো, বাবুটা তো খুবই কিউট। বাচ্চা দেখলে রীতির সহ্য হয় না, ছোটবেলার অভ্যাস। রাফি আর আয়ান অবাক হয়ে রীতির দিকে তাকিয়ে রইল। দেখতে হবে না আমার আর রাফির মেয়ে? রীতি একটু কাছে গিয়ে বাচ্চাটার গালটা ধরতে নেয়। তখনই আয়েশা ঝটকা দিয়ে হাত সরিয়ে দেয়। কি করছো? হ্যাঁ, জানো না বাঝাদের বাচ্চা ধরতে নেই? আয়েশা, এভাবেই কথা বলছো কেন? একটু রাগ দেখিয়ে। তাহলে কি করবো জান বলো? নিজে তো কখনো মা হতে পারবে না, আমার বাচ্চাটাকে যদি কিছু করে বসে। দেখুন, রীতি কথা থামিয়ে। এক মিনিট। আরিয়ান, আরিয়ান। আরিয়ান একটু দূরত্বে খেলছিল। রীতির ডাক শুনে এক দৌড় দিয়ে চলে আসলো। মা ডেকেছো? এই যে আমার ছেলে আরিয়ান। বাবুটা কত কিউট। মা, তুমি আমাকে এরকম একটা বাবু গিফট করবা? রীতি, আয়ান, রাফি সবাই চুপ হয়ে গেল। কি হলো রীতি, তুমি আমার ছেলেকে একটা বাবু দিতে পারবে না? ইস, কিভাবে দিবা তুমি? তুমি তো মা হওয়ার যোগ্য না। এই ডাইনি আন্টি, আপনার ডাইনি মার্কা হাসি বন্ধ করেন। কে বলছে আমার আম্মু মা হওয়ার যোগ্য না? আমি ওনার ছেলে, দেখেন না? আর হ্যাঁ, আমার আম্মুকে আর আপনি খারাপ কিছু বললে কিন্তু আপনার নাক কেটে ফেলবো, বলে দিলাম। তো এখন চিন্তা করেন আপনাকে নাক ছাড়া কি রকম লাগবে। বলে হাসা শুরু করে দিল। বাবু, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। আমি ভুল কিছু তো বলিনি। বাবা তুমি বলো, ভুল কিছু বলেছি? সবাই আয়ানের দিকে তাকায়, দেখে মুখে চাপ দিয়ে হাসছে। এসবের মানে কি? এবার জোরেই হেসে দিল। আয়েশা রাগ দেখিয়ে চলে গেল। মা, খিদে লেগেছে। আচ্ছা চলো খাইয়ে দিই। রীতিও আরিয়ানকে নিয়ে চলে গেল। রাফি যেতে নিচ্ছিল, তখন আয়ান রাফিকে থামায়। একটু শুনেন। বলেন। আই ওয়ান্ট টু থ্যাংক ইউ। হোয়াই? অবাক হয়ে। বিকজ অফ ইউ আই গেট রীতি
and my son Aryan gets his mother. হোয়াট? Yes, see, যদি আপনি রীতিকে না ছাড়তেন তাহলে আমরা ওকে কিভাবে পেতাম? আপনি নিয়ে নিজের সৌভাগ্য আমার হাতে তুলে দিলেন। রীতি আরিয়ানকে খাওয়াচ্ছিল ওদিকে তাকিয়ে। রাফিও একবার সেদিকে তাকালো, আবার আয়ানের দিকে তাকালো। আয়ান রাফির কাঁধে দুবার হালকা থাপ্পড় দিয়ে বিদায় জানিয়ে হাসি দিয়ে এসে পড়ে। রাতের সব মেহমান বিদায় হওয়ার পর রীতি রুমে আসে। আয়ান, বলো। আপনি জানলেন কিভাবে যে রাফি মানে? তোমায় আজ ফাংশনে খুঁজে পাচ্ছিলাম না, তাই সবাইকে জিজ্ঞাসা করতে করতে রাহাতের কাছে গেলাম। ও প্রথমে বলল জানি না, কিন্তু ওর কথার ধরনে প্রচুর রাগ বোঝা যাচ্ছিল। তারপর জোর দেওয়ায় বলে দেয়। তারপর তোমায় খুঁজতে থাকি আর পেয়ে যাই। থ্যাংক ইউ। কেন? আজ যে আমার সাথে ছিলেন তাই। জানো না, স্ত্রী সম্মান রক্ষা স্বামীর দায়িত্ব আর কর্তব্য দুটোই। রীতি ভাবছে এ মানুষ এত ভালো কেন। যদি আজ তাদের সেকেন্ড ম্যারেজ না হয়ে আগে বিয়ে হতো তাহলে আজ তাদের জীবনে কত খুশি থাকতো। জানেন, রিয়া আপু খুবই লাকি ছিল। কেন? আপনি তার স্বামী ছিলেন তো তাই। তাহলে তো তুমিও খুব লাকি। কিভাবে? কারণ আমি তো তোমারও স্বামী। তা বটে, কিন্তু সব সম্পর্ক তো আর এক হয় না। স্বামী স্ত্রীর নাম থাকলেই যে সম্পর্ক গড়ে ওঠে না। আমরা কেউ তো আর আমাদের প্রথম ভালোবাসাকে ভুলতে পারবো না, তাই না? মনে মনে ভাবছে। ওকে, কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাও। আবার কালকে কি ইশিকা প্ল্যান করছে নাকি? হ্যাঁ, জানেন কালকে নাকি সবাই একসাথে বসে আড্ডা দিব সারাদিন। বড় একটি হাসি দিয়ে। তুমি যদি এভাবে হাসি দাও তাহলে প্রতিদিনই দিব। রীতি একটু লজ্জা পায়, তারপর ঘুমোতে চলে যায়। সকালে ইশিকা সকাল সকাল থাল বাড়ি দিয়ে সবাইকে ডাকে। সবাই চোখ ডলতে ডলতে বের হলো। কিরে, সকাল সকাল কি শুরু করলি? আমাদের না আজ সারাদিন মজা করার প্ল্যান ছিল, আর তোমরা ঘুমোচ্ছ। কাল তোর এঙ্গেজমেন্ট, এর কাজ করতে করতে সবাই টায়ার্ড, ঘুমাতে দে। বলে যেতে নিল, আবার রুমের ভিতরে যেতে নিল। ইশিকা আবার জোরে থাল বাজালো, আবার কি হলো? কানে হাত দিয়ে। কিসে টায়ার্ড? এনগেজমেন্ট আমার হলো, আমি তো টায়ার্ড না। কারণ তুই কোনো কাজই করস নাই। ইশিকা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। আরে কাঁদে না, আমরা কিছুক্ষণের মধ্যেই আসতেছি। নটাঙ্কিবাজ। রাহাতদের কাল রাতে কেউ যেতে দেয়নি, তাই ওরাই এখানেই ছিল। ছোট বোনরা আর কি পারে? ভাইয়া, কি বললা? চোখ রাঙিয়ে। মানে বললাম ছোট বোনরা কত কিউট হয়। ঠিক তাই, আজ সব খাবার আমাদের ভাইয়া রান্না করবে। ওয়াও, তাই নাকি? কি? কেন? আমরা কেন? আমরা কিছু করছি না। আর কয় মাস পর তো চলেই যাব, এখনই এমন করো, যাওয়ার পর বুঝবা। আয়ান, আমান আর রাহাত একসাথে ন্যাকামি কান্না। ইশিকা ঠিক বলেছে, আজকের সব রান্না ছেলেরা করবে। মা, তুমিও? জি, ছেলেদেরও বোঝা উচিত আমরা কি কষ্ট করি। তো আমরা কি কম নাকি? তোমাদের থেকে ভালো রান্না করব। আচ্ছা, ওদেরকেও হেল্প করবা না কিন্তু। আমাদের হেল্প লাগবেও না। সবাই হা হয়ে ব্যাকলের মতো তাকিয়ে রইল। তারপর ফ্রেশ হয়ে ছেলেরা গেল কিচেনে, আর মেয়েরা গল্প করতে বসলো। অনেকক্ষণ হলো কিচেনে থেকে খুব শব্দ আসছে। আমাদের গিয়ে দেখা দরকার না তারা কি করছে। আচ্ছা, ওদেরকেও হেল্প করবা না কিন্তু। ঠিক, আমান শুধু বলে আমি নাকি ভালো রান্না পারি না। এবার দেখি সে কত ভালো রান্না করে। আপনারা বসেন, আমি বাচ্চাদের দেখে আসি। রীতি উঠে বাচ্চাদের রুমে গেল। আসেন দেখি ছেলেদের অবস্থা কি। বাবা, তুমি রান্না না পেরে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলা কেন? আমি কি জানি নাকি আমার ছেলেগুলো এত আকাম্মা?
যেমন বাবা তেমন ছেলে। এখন কি করব? রীতি রুম থেকে বেরিয়ে ভাবলো একবার দেখে আসা যাক কিচেনে কি চলছে। গিয়ে যা দেখলো তারপর সে কি হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আটা পানিতে ভিজা, চুলায় আগুন না দিয়ে রান্না করছে। পুরো কিচেনে শাকসবজি আওলা জাওলা করা। এসব কি? মা তুই এসেছিস, প্লিজ মা হেল্প কর না। একজনও রাঁধতে পারে না, চ্যালেঞ্জ হারলে তোর মা সারা জীবন আমাকে খোটা শোনাবে, প্লিজ। আচ্ছা, আপনারা সবাই এক সাইডে দাঁড়ান, আমি দেখছি। রীতি তাড়াতাড়ি রুটি করলো, ডিম ভাজার জন্য রেডি করলো। সবজি কাটতে যাবে তখন ওই হাত কেটে যায়। আয়ান দেখে দৌড়িয়ে এসে রীতির কাটা জায়গায় বরফের পানিতে ভিজিয়ে রাখে। বেশি জ্বলতিছে, চল ডাক্তারের কাছে যাই। না না, আমি ঠিক আছি। আর এতটুকুর জন্য ডাক্তারের কাছে কে যায়? কিন্তু আমি ঠিক আছি। পানি থেকে হাত উঠাতে নাই, আর আয়ান আবার পানিতে হাত ডোবায়। ওঠাইতেছো কেন? ভ্রু কুচকে। রান্না করতে হবে না, চুপ করে পানিতে হাত ডুবিয়ে রাখো। ওনাকে দেখে প্রতিবার অবাক হই। উনি এত ভালো কেন, এত কেয়ারিং কেন? ব্যথা তো আমি পেয়েছি, কিন্তু ওনার চেহারা দেখে মনে হচ্ছে কষ্ট ওনার হচ্ছে। ওনার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। তুমি বসো, আমি ব্যান্ডেজ নিয়ে আসি। মা থ্যাংক ইউ, আর কিছু করা লাগবে না, এগুলোই হবে। আর বেশি ব্যথা করছে না তো? না বাবা। আচ্ছা আমান চল, খাবারগুলো টেবিলে নিয়ে যাই। বাবা আর আমান ভাইয়া চলে গেল। তুই অনেক লাকি রে, আয়ানের মতো স্বামী পেয়েছিস। এবার অতীত ভুলে বর্তমানে সংসারটা কর। আয়ান তোকে অনেক কেয়ার করে, ওকে তোর অতীতের জন্য হারাস না রে বোন। আমি কিছু বলতে পারলাম না। এতক্ষণে আয়ান এসে পড়ল, হাতে ব্যান্ডেজ করে দিল। থ্যাংক ইউ। আয়ান একটা হাসি দিয়ে চলে গেল। আমিও সবার কাছে চলে গেলাম। নাস্তার টেবিলে বাহ, সবাই ভালো রান্না করেছে। তাহলে দুপুরে কি রাঁধছো? দুপুরে মানে? তো দুপুরে রাঁধবা না? মাফ করো, দুপুরে বাইরে থেকে আনাই নিব, আর যুদ্ধ করতে পারবো না। চ্যালেঞ্জ তোমরা জিতলা, তোমরা গ্রেট। সবাই হেসে দিল। আমি শুধু আয়ানের দিকে তাকিয়ে রাহাত ভাইয়ার কথা ভাবছিলাম। আয়ান দেখে একটা চোখ টিপ মারল, আমি অন্যদিকে তাকালাম। বিকেলে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। মাহি আপু, ওদিন না বলেছিলে ছোট ভাবি খুব দুষ্ট ছিল, তা কি সত্যি? হ্যাঁ, অনেক। ওর দুষ্টুমি কারণ ওর সবাই অতিষ্ঠ হয়ে যেত, কিন্তু সবার মনও ভালো রাখতো। সত্যি? হ্যাঁ, জানেন আমাদের ফ্রেন্ডশিপ ক্লাস 3 থেকে এই মেয়েটা তখন থেকে প্রতিদিন টিফিন টাইম টিচারদের টেবিলে উঠে নাচতো। আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে এরকম কোনো টিচার নেই যার ব্যাগে ও তেলাপোকা প্লাস্টিকের সাপ রাখেনি। যদি কোনো ছেলে ওকে বা আমাকে ডিস্টার্ব করতো তাহলে ও একবার এক স্টাইলে এমনভাবে মজা দেখাইতো ওদের আমাদের বোন করে ফেলতো। আরও কত কি, এসব কিছুই না। সবাই হা হয়ে রীতির দিকে তাকিয়ে আছে। ভাবি নাকি সাজতেও অনেক পছন্দ করতো। হ্যাঁ, এমনি এইতে দেখতে পরীর মতো, ওপর দিকে সাজলে উফ বলে বোঝাতে পারবো না। সব ছেলে ওর জন্য পাগল ছিল, আর এর ওপর যখন ও নাচতো তখন তো। এর আগে বলার আগে রীতি মায়ের হাত ধরে ফেলে। রীতি নাচতে পারে? হ্যাঁ, অনেক সুন্দর, আজ পর্যন্ত কোনো কম্পিটিশনে হারেনি। ভাবি প্লিজ নিচে দেখাও না। না না প্লিজ ভাবি। সবাই অনেক রিকোয়েস্ট করার পর মানল। ছাদে চলো। কিন্তু বাইরে মেঘ জমা, বৃষ্টি হবে। রীতির বৃষ্টিতে ভিজে নাচা খুব পছন্দ। আম্মু আসলে তাড়াতাড়ি চলো না। সবাই ছাদে গিয়ে গান ছাড়লো। প্রথমে রীতি নাচছিল না, কিন্তু পরে চোখ বন্ধ করে নাচা শুরু করলো। কিছুটা ক্লাসিক, কিছুটা বলিউড স্টাইল। সবাই ওর নাচ দেখে হা হয়ে তাকিয়ে রইল। আয়ানও অবাক হয়ে রীতির দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়।
আয়ান রীতিকে বৃষ্টিতে ভিজে নাচতে দেখে ওর প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ওর পলক যেন পড়ছে না। বৃষ্টির প্রতিটি বিন্দু যেন রীতির সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। আর রীতি আজ বৃষ্টিতে যেন তার সব দুঃখ কষ্ট ভুলে গেছে। সে শুধু বৃষ্টির বিন্দুগুলো উপভোগ করছে। রাহাত আয়ানকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয়। রীতি নাচতে নাচতে তার খেয়ালই নেই যে সে কখন এসে আয়ানের বুকে পড়ল। রাহাত আর মাহি সবাইকে নিচে নিয়ে গেল। আয়ান আর রীতি ছাদে সম্পূর্ণ একা। আমি ওনার বুকে এসে পড়লাম আর উনি ধরতে জড়িয়ে আমার কোমরে হাত রাখলেন। আমি চেয়েও কেন জানি নড়তে পারছি না, পুরো বরফ হয়ে গেছি। পানির প্রতিটি বিন্দু আমার ওর প্রতি আকর্ষণ করছে। ওর নাচ দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। যখন নাচছিল তখন ওর হাসি আমার পাগল করে তুলছিল। আমার নিজের শরীরের উপর কন্ট্রোল করতে পারছি না। ওর কোমর থেকে হাত দুটো উঠিয়ে হাতগুলো ওর দুই গালে রাখলাম। মুখটা একটু উঠিয়ে ওর ঠোঁটগুলোতে আলতো করে নিজের ঠোঁটে ছোঁয়া লাগালাম। সাথে সাথেই ও কেঁপে উঠল। ওর কেঁপে ওঠাটা আমাকে আরও মাতাল করে দিল। একটি হাত ওর গাল থেকে কোমরে নেমে গেল। ও ছাড়ানোর চেষ্টা করলে আরও জোরে কাছে টেনে নিই আর ওর ঠোঁটের স্বাদ নিতে থাকি। কিছুক্ষণ পর ছাড়ার পর চোখ খুলে দেখি ওর চোখে পানি। বৃষ্টির পানি ওর পুরো চেহারায় জমা থাকলেও ওর চোখের পানিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি কিছু বলবো এর আগেই ও আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি নিজেই বুঝতে পারলাম না কি করে ফেললাম। নিজেকে নিজেই অপরাধী মনে হচ্ছে। আজ রীতি আর রিয়া দুজনের সাথে অপরাধ করে ফেলেছি। আমার ভালোবাসাকে ভুলে কিভাবে আমি অন্য নিজেকেই ঘৃণা হচ্ছে। এখন কিভাবে রীতির সামনে যাব? রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। ওনার থেকে এই আশাটা ছিল না। আয়নার সামনে গিয়ে ঠোঁটের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলাম। কিভাবে করলাম এরকম? ওনাকে আমি ভালোবাসি না, তারপরেও কান্না থামার নামই নিচ্ছে না। আয়ান ছাদে বসে আছে, নিচে যাওয়ার ক্ষমতা নেই তার। রীতি সামনে আয়ান রাত হয়ে যাওয়ার পরও আসে না বলে নিজে গিয়ে ডেকে নিয়ে আসলো। আজ এই ঘটনার 10 দিন হয়ে আসলো। আয়ান আর রীতি এখন প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না। আয়ান রীতির কাছে এ পর্যন্ত অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু রীতি ওকে অ্যাভয়েড করে চলে। রাতে ডিনার শেষে সবাই ড্রয়িং রুমে গল্প করছিল। রীতিমা আয়ান কোথায়? এখনো এলো না? মা, উনি ওনার ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছেন, আসতে একটু দেরি হবে। কিছুক্ষণ পর কলিং বেল বাজলে ইশিকা গিয়ে দরজা খোলে। তোর ভাবি ড্রয়িং রুমে সবার সাথে গল্প করছে। আয়ান সোজা ড্রয়িং রুমে গিয়ে রীতিকে বসা থেকে একটানে হাত ধরে দাঁড়া করালো আর ঠাস করে একটা থাপ্পড় দিল। রীতি কিছু বুঝতে না পেরে আয়ানের দিকে তাকালো। ওর চোখ আগুনের মতো লাল হয়ে আছে। আয়ান, এসব কি বেয়াদবি? ঘরের বউর উপর কেউ হাত তোলে? তো তোমার ঘরের বউকে জিজ্ঞাসা করো না, ও আমার থেকে এত বড় সত্যি কথা কেন লুকালো? চিল্লিয়ে। কি বলছেন? আমি কি করেছি? কাঁদো গলায়। তুমি এত ভালো নাটক করতে পারো আমার জানা ছিল না। রাগে চিল্লিয়ে রীতির 2 কাঁধে হাত রেখে কথাটি বলল। মানে? কাঁদতে কাঁদতে। তোমায় আমি। এতক্ষণে আরিয়ান আর নিশান চিল্লানো শুনে বের হলো। বাবা, কি হয়েছে? তোমরা দুজন রুমে যাও। কিন্তু চাচ্ছু। যাও বলছি। বাবা, মাকে বকছো কেন? একবার বললে কি কানে শোনো না? এখনই রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমাও, যাও। চিল্লিয়ে আরিয়ান আর নিশান ভয়ে চলে গেল। দুজনের কেউ আয়ানকে এত রাগে দেখেনি আগে। হ্যাঁ, কি বলছিলাম? তোমায় ওদিন আমি ছাদে আমার আর রিয়ার লাভ স্টোরির কথা বলিনি? শান্ত গলায়। কি হলো, বলছো না কেন? ভ্রু কুসকে। টেল মি, ড্যাম ইট। চিৎকার করে ফোন আছাড় মেরে বলল। রীতি ভয়ে কেঁপে উঠল। কি হয়েছে বলবি তো? ওকে বলেছিস তো কি হয়েছে? মা, তোমরা সবাই জানোই তো আমি রিয়াকে কিভাবে ভালোবাসি। হ্যাঁ, প্রথমে রিয়া ভাবির নাচ দেখে পছন্দ হয়,
তারপর চিঠি অদল বদল করে ভালোবাসা। আজ 11টা বছর পর আমি জানতে পারছি যে যে মেয়েকে আমি ভালোবেসেছিলাম তা রিয়া ছিল না। কি কি বলছিলি তুই? তোর মাথা কি ঠিক আছে? এসব কি বলছিস? জানতে চাইবে না মেয়েটা কে ছিল? কে? কে? আপনাদের ঘরের ছোট বউ রীতি। তুই কি বলেছিস কিছুই বুঝতে পারছি না। রীতি আয়ান কি সত্যি বলছে? রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে ঘরে? কিছুই বুঝতে পারছি না। আয়ান, তুই একটু বুঝিয়ে বলবি? আজ আমি অফিস শেষে আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম। সেখানে প্রায় সবাই আসছিল। কাউকে বিয়েতে দাওয়াত দিইনি বলে সবাই আমার বউয়ের ছবি দেখতে চাইলো। সবাইকে ফোন বের করে দেখালাম। তখন জানতে পারলাম রীতি ওই মেয়ে যে ড্যান্স কম্পিটিশনে রিয়াকে হারিয়েছিল। তো রীতি ভাবি তো অনেক সুন্দর নাচে, হারাতেই পারে। আমার কথা কি শেষ হয়েছে? চোখ রাঙিয়ে সরি। তারপর সবাই তারিফ করছিল, কারণ রীতি নাকি আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম মিনা, রিয়ার বেস্ট ফ্রেন্ড, ও ছবির দিকে হা করে তাকিয়ে আছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, মিনা, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? ভাবছি সত্যিকারের ভালোবাসার মানুষদের যতই কেউ দূরে সরাতে চাক, তারা কোনো না কোনোভাবে মিলেই যায়। মানে? ভ্রু কুচকে আসলে কি হয়েছে বলো? আসলে তুমি যে মেয়েকে ভালোবাসতে, সে রিয়া না, রীতি। এইসব কোন ধরনের মজা? এটা মজা করার জিনিস? রাগ দেখিয়ে আমি কখনো এটা বলতে চাইনি, কিন্তু এখন না বলে পারছি না। হয়তো রিয়ার আত্মাও শান্তি পাবে তোমাকে সত্যিটা জানালে। আমার আগে বলা উচিত ছিল, কিন্তু এখন বলছি। আসলে রিয়া তোমাকে ভার্সিটির প্রথম দিন থেকে পছন্দ করত, খুব ভালোবাসতো তোমাকে। কিন্তু তুমি সারাদিন বই নিয়ে থাকতে, ওকে পাত্তাই দিতে না। একদিন রিয়ার আমি তোমাকে চিঠি রাখতে দেখি ডান্স রুমে। রীতির প্র্যাকটিসের পরই রিয়ার প্র্যাকটিস ছিল, তাই তখন গেলাম। ওদিন একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর দেখি রীতি দরজার ভিতর থেকে মুখ বের করে উকি মেরে কি দেখে চিঠিটা নিয়ে হাসি দিয়ে আবার ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রীতি প্র্যাকটিস শেষে আমরা ঢুকলাম, ওর লকারটাতে ক্লিপ ঢুকিয়ে খুলে ফেললাম। তারপর অনেকগুলো চিঠি দেখলাম, আর তোমার হ্যান্ডরাইটিং রিয়া চিনত, তাই বুঝতে সময় লাগেনি যে হাতের লেখাটা তোমার। সব পড়ে বুঝলাম যে তুমি আর রীতি অনেকদিন ধরেই কথা বলছো, কিন্তু এখনো দেখা করোনি। তারপর রিয়া তোমাকে পাওয়ার জন্য এতই পাগল ছিল যে প্ল্যান করলো যে তোমাকে তোমার ময়ূরী সেজেই পাবে। টিচারের সাথে কথা বলে রীতির সাথে প্র্যাকটিসের টাইম এক্সচেঞ্জ করে নেয়, আর রীতির সময় সকালে এসে পড়ে আর সব চিঠিগুলো সরিয়ে ফেলে। রীতি জিজ্ঞাসা করলে আমরা বলি আমরা চিঠির ব্যাপারে কিছু জানি না। তারপর তুমি হাতে লেখা চিনি যাবে, তাই আর চিঠি দেইনি। প্ল্যান অনুযায়ী তুমি এরপর এসে আর রিয়ার তোমার রিলেশন শুরু হয়। কিভাবে তা তো আর বলার দরকার নেই। আমাদের দুজনের ডান্স কম্পিটিশন নিয়ে ভয় ছিল। আমরা প্ল্যান করেছিলাম যে রিয়া পায়ের মোচড়ের অ্যাক্টিং করবে, কিন্তু ওদিন আন্টি অসুস্থ হয়ে যাওয়ায় তুমি আসোনি, তাই কোনো সমস্যা হয়নি। রিয়া তোমার জন্য ডান্স কম্পিটিশনে হারার জন্য রীতিকে দেখতে পারতো না, ওকে অনেক বিরক্ত করত। তারপর আমরা যথাসম্ভব তোমাকে আর রীতিকে দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু বলে না সত্যিকারের ভালোবাসা নিজেই তার ভালোবাসা খুঁজে নেয়। ভাগ্যে থাকলে একে অপরকে পেয়েই যায়। তোমার ভালোবাসা সত্যি ছিল আয়ান, তাই আজ 11টি বছর পর তুমি তোমার ময়ূরকে পেলে, তোমার ভালোবাসা পেলে। সত্যি খুব অবাক লাগছে আমার যে তোমার বিয়ে রীতির সাথেই হলো। জানি মাফ করা পসিবল না, কিন্তু পারলে মাফ করে দিও আমাকেও আর রিয়াকেও। মিনা হাত জোর করে মাপ চাইল। তখন জানো আমি পাথর হয়ে গিয়েছিলাম। শুধু ভাবছিলাম এই 11টি বছর মিথ্যা ছিল, আমার ভালোবাসা মিথ্যা ছিল, আমাদের সম্পর্কটা মিথ্যা ছিল। পাথর হয়ে গেছিলাম তখন। কি বলবো বুঝতে পারছিলাম না। তখন মনে পড়ল আমি তো সেদিন রীতিকে সব বলেছিলাম। রীতি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল, কেন বুঝতে বাকি রইল না। কিছু না বলেই সেখান থেকে চলে আসলাম। সারা রাস্তা শুধু এটাই ভাবছিলাম,
চিঠি না পাওয়ার পর কি রীতি আমাকে একবারও খোঁজেনি? তখন কি একবারও ভালোবাসেনি? আর সেদিন রাতে কিছু বলেনি কেন? বলো রীতি, ওই দিন বলনি কেন আমায়? আমি কিছু জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না নাকি? চিল্লিয়েই বলল। রীতি ভয়ে ভয়ে বলল, আ- আসলে আমি চাইতাম না যে আপনি সত্যি জানার পর রিয়া আপুকে ঘেন্না করেন। আয়ান রীতির দুই কাঁধে হাত রেখে শক্ত করে ধরল। রীতি হালকা ব্যথা পেলেও কিছু বলেনি। সবার এত চিন্তা করো, তাই না? আমার আমার কি? তুমি কি আমাকে এতই ঘেন্না করো যে আমার কথা একটিবারও চিন্তা করো না? রীতি চোখ তুলে আয়ানের দিকে তাকিয়ে থমকে যায়, কারণ আয়ানের চোখে পানি টলমল করছিল। আসলে আমি ওই কি বলবে ভেবে পাচ্ছে না। আয়ান রীতির কাঁধ ঝাটকি দিয়ে ছেড়ে দিয়ে রুমে চলে যায়। রীতিও আয়ানের পিছন পিছন যায়। সবাইও তাদের পিছনে যায়, কিন্তু মা থামিয়ে দেয়। এটা ওদের মাঝের সমস্যা, ওদেরকে সলভ করতে দাও। সবাই থেমে গেল, কিন্তু সবার মাঝে ভয়টা রয়েই গেল যে কি হবে। রীতি গিয়ে দেখতে পায় আয়ান পিঠ মুখ করে আছে। সত্যি বলছি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি চাইনি যে আপনি। আগে কিছু বলতে পারলো না, কারণ আয়ানের আগেই তাকে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলেছে। আয়ান রীতিকে এত জোরে জড়িয়ে ধরেছে যেন হালকা ছাড় পেলেই রীতি তার থেকে কোথাও দূরে পালিয়ে যাবে। বেশি জোরে জড়িয়ে ধরায় রীতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? তখন চিঠিগুলো পড়তে পড়তে তোমায় ভালোবেসে ফেলেছিলাম। তুমি কি একবারও বাসনি? এজন্যই বলি, তোমার প্রতি এত আকর্ষণ কেন সৃষ্টি হয়? তুমি জানো, রিয়ার সাথে থাকলেও ওর জন্য সেই টান ফিল হতো না, যে টানটা তোমার চিঠিগুলো দেখে হতো। দাঁড়াও একটু। আয়ান রীতিকে ছেড়ে দেয়। রীতি তখন একটু নিঃশ্বাস নেয়। আয়ান আলমারির ড্রয়ারের থেকে একটি বক্স বের করে রীতির সামনে নিয়ে আসে। রীতির হাতে দিয়ে বলে খুলতে। রীতি বক্সটি খুলে চোখ বড় বড় করে ফেলে। এগুলো তাদের সব স্মৃতি, সে সব চিঠি যা তারা লিখেছে। আয়ান রিয়া থেকে চিঠিগুলো নিয়ে আজ পর্যন্ত তা সামলে রেখেছে। রীতি আয়ানের দিকে তাকিয়ে দেখলো আয়ান হাঁটু গেড়ে বসে রীতির হাত থেকে বক্সটি নিয়ে নিচে রেখে ওর দুটি হাত নিজের হাতে নিল। একটি সুযোগ দিবে তোমায় ভালোবাসার, তোমার কাছে আসার, তোমার মনটি ছোঁয়ার। ফিরিয়ে দিবে সেই আমার ময়ূরীকে, যার প্রেমে পড়েছিলাম। ফিরিয়ে দিবে সেই দুষ্টু মেয়েটিকে, যার চিঠি পড়ে তার ভালোবাসায় জড়িয়েছিলাম। একটিবার আবার বিশ্বাস করা শিখবে। সত্যি বলছি, তুমি হলেও তোমার বিশ্বাস ভাঙতে দেব না। একটিবার আবার ভালোবাসবে, আমায় ভালোবাসবে। কি বলবো বুঝতে পারছি না। আমার পক্ষে কাউকে আবার ভালোবাসা সম্ভব না, কিন্তু ওনার চোখের দিকে তাকালে যে যে সমুদ্রের মাঝে ভেসে যেতে ইচ্ছে করে, এই মায়ায় ডুবে যেতে ইচ্ছে করে। কিন্তু হাজার চাইলেও কি মনটা কি করব? একবার ভেঙে গেলে যে তার জোড়া লাগানো খুব কঠিন। কিচ্ছু না ভেবেই একটা হালকা মুচকে হাসি দিয়ে বললাম, চেষ্টা করব। উনি সাথে সাথে দাঁড়িয়ে আমায় জড়িয়ে নিলেন। চলেন, ডিনার করে নিন। চলল। চোখ মুছতে মুছতে হাসি দিয়ে খেয়ে দুজনে প্রতিদিনের মতো রীতি খাটে আর আয়ান সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে কাল রাতের পর সবাই আমাকে নিয়ে খুব টেনশনে ছিল, তাই অফিসে না গিয়ে সবার সাথে গল্প করলাম আর সময় কাটালাম। আরিয়ান আর নিশান কালকে খুব ভয় পেয়েছিল, তাই নিজেই ওদের স্কুল থেকে নিয়ে আসলাম। আসার সময় আইসক্রিম কিনে দিলাম। কাল রাত কি হলো ওরা ভুলেই গেল আইসক্রিমের লোভে। সারা বাড়ি খুঁজেও আমার ময়ূরীটাকে পেলাম না। উফ, আর সহ্য হচ্ছে না। আগেও ওকে না দেখলে খালি খালি লাগতো, কিন্তু কালকের পর থেকে ওকে না দেখলে ওকে হারানোর অজানা একটি ভয় থাকে। ওকে না দেখলে কিছুই ভালো লাগে না। এ কি, রুমেও নেই?
কই গেল মেয়েটি? ভিতরে গিয়ে দেখি রীতি বারান্দায় ওর ভিজা চুলগুলো মুছছে। আমার দিকে পিঠ করে চুলগুলো মুছছিল। ওর সেই ফর্সা রঙে মেরুন কালারের সালোয়ার কামিজে ফুটে উঠেছে। এর মধ্যে চুলগুলো একপাশ করে মুছছে। এর মধ্যে ওর ঘাড়ের সেই বিন্দু বিন্দু জমা পানিগুলো আমায় আরও কাছে টেনে নিচ্ছিল। যেই ওর পেটে আমার হাত দুটি আবদ্ধ করে টেনে নিজের সাথে মিশাতে ও কেঁপে উঠল। আমি নিমিষেই আমার নাক মুখ ওর ঘাড়ে ঘষতে লাগলাম, ওর ঘ্রাণ নিতে লাগলাম। আমার যেন নেশা লেগে যাচ্ছিল। ওর ঘাড় থেকে মুখটা ওর চুলে নিয়ে গেলাম। ওর চুলের ঘ্রাণ যেন আমার নেশা বাড়িয়ে দিচ্ছিল। ওর ঘাড়ে মুখটি আবার নিয়ে আলতো করে একটা চুমু দিলাম। চুমু দিতেই ও কেঁপে উঠল। ওর ঘাড়ে আরও চুমু দিতে লাগলাম। প্রতিটি চুমুতেই ও কেঁপে উঠছিল। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যা আমাকে আরও পাগল করে দিচ্ছিল। ওর ঘাড়ে আর বেশি নিজের ঠোঁটে ছোঁয়া লাগিয়ে দিতে লাগলাম। ও পিছনে ফিরেই আমায় জড়িয়ে ধরল। আমার তো খুশির ঠিকানাই নেই। আজ প্রথমবার আমার ময়ূরী নিজের থেকে আমায় জড়িয়ে ধরেছে। আজ সব সুখ যেন আমার বুকে এসে জড়িয়েছে। আমিও রীতিকে জড়িয়ে ধরতে যাব, তখনই রীতির মুখ থেকে সে একটি শব্দ শুনে থেমে গেলাম। সব সুখ যেন নিমিষেই কষ্টের রূপ নিয়ে নিল। রীতি কি বলল তাই তো? রীতি আমায় জড়িয়েই বলল। রাফি, এই একটি শব্দ আগেও শুনেছি, কিন্তু এত ব্যথা হয়নি। আজ খুব কষ্ট লাগছে এই একটি নাম শুনে। আমি রীতিকে না জড়িয়ে রয়েছি, আর রীতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, কিন্তু তাও ও আমাকে জড়ায়নি। নিজের কাছে এত কাছে টেনেও আরও দূরে সরিয়ে দিয়েছে। আমি রাফি না, আয়ান। রীতি মাথা তুলে তাকায়, সাথে সাথে আয়ানকে ছেড়ে দেয়। একবার আয়ানের দিকে তাকায়, তারপর অন্যদিকে তাকিয়ে নিচে তাকায়, তারপর দৌড়ে সেখান থেকে চলে যায়। আয়ান পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সে কি করবে না করবে বুঝতে পারছে না। মুহূর্তেই তার দুনিয়া পাল্টে গেল। আজ রীতিকে এত কাছে পেয়েও আরও দূরে চলে গেল সে। অন্যদিকে রীতি, কি করলাম এটা? কি হলো এটা? এখনো বুঝে উঠতে পারছি না। আজ যেন আমি নিজের হুঁশ হারিয়ে ফেলেছি। আজ আবার আয়ানকে কষ্ট দিলাম। মানুষটি আমার জন্য কত কষ্ট পেল, আর কত কষ্ট পেতে হবে তার। নিজের উপরই আজ এত পরিমাণ জিদ উঠেছে। রাফি, ওর নামটা কেন নিলাম আমি? কিন্তু উনি আজ আমার এত কাছে এসেছে। রাফির নামটা ভুলে চলে আসলো। রাফি ছাড়া অন্য কোনো ছেলে আমার এত কাছে আসেনি হয়তো, তাই আজ দ্বিতীয়বার আয়ান আমার এতটা কাছে ছিল। কিন্তু ও আমার যত কাছে আসে, ও আমায় ততটা রাফির কথা মনে করিয়ে দেয়। আমার প্রথম ভালোবাসা ভোলাটা তো এত সহজ না, তাই না? কিন্তু আয়ান আয়ান তো আমাকে এত ভালোবাসে, ওকে কষ্ট কিভাবে দিই? এত ভালো মানুষ আমার এত কেয়ার করে, এত ভালোবাসে। 11টি বছর সে নিজের ভালোবাসা বুঝে অন্যকে ভালোবেসে এসেছে। ওনাকে কষ্ট দিলে যে নিজেরও কষ্ট লাগে। কালকে ওনাকে চেষ্টা করব ভুলে আজ আবার কষ্ট দিলাম না, ঠিক করিনি। যাই গিয়ে ওনাকে সরি বলি। রুমে গিয়ে দেখি উনি নেই। ডাইনিং রুমে দেখি মা আর ভাবি কথা বলছে। তাদের জিজ্ঞাসা করি, মা, আয়ান কোথায়? কেন মা? ও তো অফিসে গেছে, কোনো ইম্পর্টেন্ট মিটিং চলে আসছে তাই বলে গেল। ওর দেরি হবে আসতে, তোমাকে বলেনি? রীতি, কাল রাত না সব ঠিক হয়েছিল? আজ কি আবার কিছু হয়েছে? বললাম, না হয় সবাই টেনশন করবে। তাহলে আয়ান আমাদের বলে গেল, অথচ তুমি জানো না কেন? ওই আসলে ভাবি, আসলে আমি ছাদে ছিলাম, হয়তো আয়ান আমাকে খুঁজেছিল কিন্তু পাইনি। ও আচ্ছা। রুমে চলে আসলাম। এসেই আয়ানকে কল দিলাম, ফোন ধরলো না। 5 বার আরও দিলাম, ধরলো না। এর পরের বার ফোন কেটে গেল। খুব অস্বস্তি লাগছে। এর থেকে বেশি মনের ভেতর একটা ভয় কাজ করছে। কি করব না করব
বুঝতেই পারছে না? রাত 2টা বেজে গেল, এখনো আসছে না। সবাই ঘুমিয়ে গেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। কত ফোন করেছি তার হিসেব নেই। ভয়ে মনে হচ্ছে জানটা বের হয়ে যাবে। সকালের ঘটনার পর কিচ্ছু করেনি তো ভেবেই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল, চোখ দিয়ে পানির বন্যা বইতে লাগলো। তখনই দেখলাম ওনার গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে ওনার গাড়ির সামনে দাঁড়ালাম, কিন্তু ওনার গাড়ি থেকে সাব্বির ভাইয়া মানে আয়ানের বেস্ট ফ্রেন্ড উনি বের হলেন। ভাইয়া, আয়ান কোথায়? ভাবি, আপনার আর আয়ানের মধ্যে কি কিছু হয়েছে? ভ্রু কুচকে রীতি কিছু না বলে মাথা নিচু করে রাখে।